হ্যাঁ, ম্যাম অ্যাপোক্লিনটা একটু বুঝিয়ে দিবেন। বুঝিয়ে দিয়েছি তো, আবার বুঝিয়ে দেবো? না, বুঝতে পারছি না মানে কিটা হ্রাস পাবে ক্ষমতা সেটাই। আচ্ছা, কি বুঝতে পারছেন না? আজকে আপনাকে তপটা বুঝিয়ে দেবে, তনুশ্রী বুঝিয়ে দিবে। কি আমি সমস্যা? বোঝাবো ম্যাম? আপনি বলছেন ম্যাম, আমি কি পারবো? আপনারা একটু আলোচনা করুন। আচ্ছা আমি হ্যাঁ। আপনাদেরকে শিখিয়েছি, এটাই চাইছি যে আপনারা হ্যাঁ একটু হ্যাঁ 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 আলোচনা হ্যাঁ করে নিজেদের সমস্যাটা নিজেদের মতন করে সলিউশন করুন, আমি তো আছি। হ্যাঁ। ম্যাম যেটা বলেছিলেন সেটা হচ্ছে 3, 6, 9, 12-তে কোনো গ্রহ যদি বসে তবে সেই ভাবগুলোর মধ্যে যে গ্রহগুলো বসে ভাবগুলো হ্রাস পায়, ক্ষমতা হ্রাস পায়, বা যেটা ডেস্ট্রয় হতে পারে বা অন্যরকম হানি হতে পারে। এটাই ম্যাম বলেছে, তাই তো ম্যাম? এটা কি অ্যাপোক্লিম হলো? সেটাই তো বুঝতে পারছি। এটা 3, 6, 9, 12-ই তো ম্যাম আপোক্লিমটা। হ্যাঁ, ওর কি সমস্যা? ও কি কি বুঝতে পারছে না একটু সেটা বলো। আমি মানে 3, 6, 9, 12, এবার দেখা গেল 9 নম্বরে অধিপতি নয়েই বসে থাকলো, তাহলে কি হবে? মানে এটা কি হ্রাস পাবে? কি বলা হয়েছে? কোনো আহ অন্য যে কোনো একটা ভাবপতি সে যদি 3, 6, 9, 12-তে গিয়ে বসে, তো যখন নয় গিয়ে নয়ে বসছে, যে কোনো ভাবপতি ভাবে বসলে ভাবের নাশ হয়। এটা তো একটা অন্য সূত্র। এবার এই নয়পতি যখন গিয়ে 3-এ বসছে বা 6-এ বসছে বা 12-তে বসছে, তখন গিয়ে তার কিন্তু যে ক্ষমতা সেটাটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। মানে সেই ভাবের হ্রাস পাবে, সেই হ্যাঁ, ভাবের যে এইভাবে ক্ষমতাটা যে সেটা 12 হ্রাস বছর পাবে। তার হ্রাস পাবে। আর এমনিও মোটামুটি যে ভাবপতি, যে কোনো ভাবপতি, হুম সে হুম। যদি তার ভাবেও বসে, সেক্ষেত্রেও কিন্তু এটা তো ভাবের পারপত্যের সঠিক। নাশ হয়। আমরা যদিও এখনো সেই পর্যন্ত পৌঁছইনি। তো হ্যাঁ। এটা গেল বিষয়। আমি না আজকে একটু র্যাপিড কোশ্চেন করব, একটু পুরনো পড়া নিয়ে। আহ দেখি কতদূর পড়াশুনো মনে আছে। একদম আমাদের পরীক্ষাটা সামনে চলে এসেছে, আর 3-4টে ক্লাস পরে আমরা পরীক্ষা দেব। তো সেই ক্ষেত্রে মোটামুটি ভাবে একটু আমাদের পড়াশোনাগুলো এই ক্লাস করতে করতেই ঝালিয়ে নিতে হবে, সুবিধা হবে। উম দীপিকা কি ক্লাসে আছো? দীপিকা ক্লাসে নেই। আচ্ছা, মৌমিতা কি ক্লাসে আছো? শোনা যাচ্ছে মৌমিতা আমার কথা? মৌমিতা ছিল তো ম্যাম, মনে হলো মৌমিতা ছিল নাকি, অনেক এম আছে। আচ্ছা, মাধবীলতা? সকলকে দেখাচ্ছে অন, কিন্তু কেউ আমাকে রেসপন্স করছে না। আমি যে নামগুলো বললাম, এরা কি কেউ আমায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, আমি বলছি মাধবীলতা সিংহ। বেশ। মাধবীলতাকে আমি দেখতে পাচ্ছি না, একটু কি ভিডিওটা অন করা যায়? না ম্যাম, এখন ভিডিওটা একটু মানে অন করা একটু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা একটু পড়াশোনা তাহলে করি। পড়াশোনা তো নিশ্চয়ই এখনো পর্যন্ত যা শিখেছি আমরা কিছু কিছু মনে রাখতে, মানে মনে রাখতে পেরেছি, তাই তো? পুরোটার দরকার নেই। পুরোটা কারোর পক্ষে পুরোপুরি ভাবে সম্ভব নয়। তো একদম প্রথম দিকের পড়া, একেবারে সহজ পড়া ধরি। হ্যাঁ। হুম। আম, ধনু রাশির অধিপতিকে? ধনুরাশি, ধনুরাশি বৃহস্পতি। আচ্ছা। আর কালপুরুষের 11 নম্বর রাশিকে, রাশি কি? উম, কুম্ভ রাশি। কুম্ভ রাশি। আম, কর্কটের অধিপতিকে? চন্দ্র। না, আমি তো চন্দ্র। মাধবীলতার সঙ্গে কথা বলছি। ও মাধবীলতা বলুক, আচ্ছা আচ্ছা। তারপরে আমি আপনাদের সবার কাছে যাব। হ্যাঁ। আচ্ছা, হুম। মাধবীলতা চন্দ্র, কর্কটের অধিপতি চন্দ্র, চন্দ্রের একটা শত্রু গ্রহের নাম বলা হোক। চন্দ্রের শত্রু গ্রহ হচ্ছে শনি। খুব ঠিক। আর শনির একটা মিত্র গ্রহের নাম বলা হোক। কার? শনির? শনির। শনির মিত্র গ্রহ হচ্ছে উম উম শনি। দুটো গ্রুপ শিখিয়েছিলাম আগের দিনও, আমাদের এই পড়াটা হয়েছিল। একটা ডিস্ট্রাকটিভ, একটা কনস্ট্রাকটিভ। এই দুটো গ্রুপের মধ্যে যারা এক একটা গ্রুপের মধ্যে, তারা তাদের মধ্যে বন্ধু। অপোজিট গ্রুপটা গ্রুপটা হচ্ছে তাদের শত্রু। তাহলে সেইটা যদি একটু আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে শনি যে গ্রুপটায় রয়েছে সেই গ্রুপে আর যারা যারা রয়েছে তারা হচ্ছে শনির মিত্র। তো শনি যে গ্রুপটায় রয়েছে সেই গ্রুপটাতে আর কারা কারা আছে মনে পড়ছে কি?
মকর, কুম্ভ, না, ওগুলো তো শনি, রাশির নাম, অধিপতি গ্রহর কথা বলছি। অধিপতি শনি আছে। শনির সঙ্গে শনির মিত্র গ্রহ কে? শনির মিত্র গ্রহ আচ্ছা, বুধ। যাই হোক, বুধ। ঠিক। তাহলে ব্যাস, মাধবীলতার ছুটি। যেটা বিষয় হচ্ছে, Thank you. আমরা ইতিমধ্যে যে কটা ক্লাস করেছি, তাতে না আমরা ক্লাস সাপেক্ষে সত্যিই অনেক এগিয়ে গেছি। অনেকগুলো চ্যাপ্টার আমরা করে ফেলেছি, যেগুলো প্রত্যেকটা ভাইটাল চ্যাপ্টার। এবং বিশ্বাস করুন, এমন অনেক ইনস্টিটিউশনে এই ক্লাসগুলো করাতে 2 বছর 2.5 বছর টাইম তারা শেষ করে ফেলে। কিন্তু শিখে যাচ্ছি, ক্লাস করছি, কিন্তু আমরা নিজেরা চর্চা করছি না। এটা করলে পরে কিন্তু 2 বছর পরেতেও আমাদের প্রথম পৃষ্ঠাতেই আটকে থাকতে হবে। আর প্রেডিকশনের কিন্তু যখন আমরা প্রেডিকশনে ঢুকবো, মানে আমাদের এই 6 মাসটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা আস্তে আস্তে প্রেডিকশনে ঢুকবো। সেই ক্ষেত্রে প্রেডিকশনের কিন্তু মূল মন্ত্র হচ্ছে এই রুলস গুলো, এই সাধারণ বেসিক যে নলেজ গুলো, এই শত্রু মিত্র, উচ্চক্ষেত্র, মূল ত্রিকোণ, এগুলোকে মনে রাখা। এগুলো যদি আমরা মনে রাখতে না পারি, তাহলে যখন ক্লায়েন্ট কোশ্চেন করছে যে আমি আমার এই সমস্যা থেকে আমি কেন আছি, বা এই সমস্যা থেকে আমি কিভাবে উদ্ধার পাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আহ সেটাকে আমরা আসলে খুঁজে বের করতে পারবো না যে এই সমস্যাটা কি জন্য হচ্ছে। তাই আমাদের কিন্তু মোটামুটি ভাবে প্রত্যেক সপ্তাহ আমরা একটা করে নতুন পড়া করি। তো সেটার সঙ্গে সঙ্গে কি করতে হবে, আমাদের পুরোনো পড়াগুলো কিন্তু নিজের মতন করে একটু ঝালিয়ে নিতে হবে। না হলে কিন্তু সত্যিই পড়াটা ওই থেমেই থাকবে। তো যাই হোক, পরের আসি পিন্টু বাবু। অনেকদিন পর পিন্টু বাবু দেখা পেলাম। পিন্টু বাবু একটু আমাদেরকে মূল ত্রিকোণগুলো যদি একটু বলে শোনাতেন। আমি বলি, পিন্টু বাবু একটু আনমিউট করুন, আপনার মাইকটা একটু আনমিউট করুন। হ্যাঁ ম্যাডাম, বলছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি হ্যাঁ। তাহলে একটু মেন বলুন হচ্ছে আমাদের। মেন ত্রিকোণ হচ্ছে 3, 6, 9। আর আমরা ত্রিকোণকে 4টে ভাগে ভাগ করি। না না, আচ্ছা, ওটা দাঁড়ান দাঁড়ান একটু, সেটা একটু ধীরে ধীরে সরি বলুন। সরি সরি ম্যাডাম, 1, 5 হচ্ছে 9 মূল ত্রিকোণ। ঠিক আছে। 4টে ভাগে ভাগ করি: ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ আর মোক্ষ ত্রিকোণ। ধর্ম ত্রিকোণের মধ্যে মেন ত্রিকোণ বা ধর্ম ত্রিকোণ বা লক্ষ্মী ত্রিকোণ 1, 5 আর 9। অর্থ ত্রিকোণ হচ্ছে 2, 6 আর 10। আর 3, 7, 11 কাম ত্রিকোণ। আর মোক্ষ হচ্ছে 4, 8, 12। আচ্ছা, পিন্টু বাবু দায়িত্ব সহকারে আমাদের ত্রিকোণটা বুঝিয়ে গেলেন। আমার প্রশ্ন ছিল মূল ত্রিকোণ। বেশ ভালো, আপনি ত্রিকোণটাকে বললেন, খুব ভালো হয়েছে। এবার আমি আহ কাকে জিজ্ঞেস করি? মৌমিতা ঘোষ, আছো? মৌমিতা ঘোষ কি আছো? তাহলে চলে যাই প্রিয়াঙ্কা চক্রবর্তী। প্রিয়াঙ্কা একটু হ্যাঁ ম্যাম বলুন। আচ্ছা, মূল ত্রিকোণ বিষয়টা মনে আছে? ত্রিকোণ আমি নয়। 3টে ক্লাস পড়িনি ম্যাম। আচ্ছা, তাহলে তোমাকে একটু আমি সোজা 3টে করে ক্লাস, করতে হবে, তাই তো? হ্যাঁ কারণ আমার মা হসপিটালে ভর্তি ছিল, আমি করতে পারিনি। আচ্ছা, ভেরি স্যাড টু হিয়ার দ্যাট। আচ্ছা, এটা বলো যে কোন গ্রহ কখন বলবান হয় আর কখন দুর্বল হয়, এই পড়াটায় কি ছিলে তুমি? না এটাতেও ছিলাম না, একদম প্রথমের দিকে করতে হবে, এটাতে ছিলাম না ম্যাম। আচ্ছা বেশ, তাহলে কোনো অসুবিধা নেই। আম, তাহলে তোমাকে শত্রু মিত্রতে একটু যাই। শত্রু মিত্রটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু পড়াটা করা উচিত। তো তুমি হুম, একটু মঙ্গলের দুটো মিত্র গ্রহের নাম বলো। মঙ্গলের মিত্র গ্রহ একটা হচ্ছে বৃহস্পতি হুম। আর চন্দ্র। আচ্ছা, তুমি কি এটা বলতে পারবে যে আমরা কালপুরুষের চার্ট দেখে দুর্ঘটনা বিচার করি কত নম্বর ভাব থেকে? 8 নম্বর ঘর থেকে। একদম। আর বন্ধুর বিচার হয় সঙ্গ, মানে আমরা যাদের সঙ্গে মেলামেশা করি, কত নম্বর ভাব হুম, থেকে? 3 নম্বর ঘর থেকে। 3 নম্বর ভাব থেকে আমাদের ডাইরেক্ট বন্ধু হলো না, বন্ধু আমরা মূলত কোন ভাব আচ্ছা থেকে আচ্ছা, বিচার করি? উম,
ম্যাম ওটা 4 নম্বর হবে, 4 কি 5 হবে আমি বুঝতে পারছি না। 4 এবং 11, বেশ ভালো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এটা বলো দেখি, উম সেটা হচ্ছে তীর্থ ভ্রমণে যাব আমি ম্যাম কাল। আটকে গেল। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? কি হলো? ম্যাম আটকে গেল, শুনতে পেলাম না আপনার কোশ্চেনটা, আরেকবার বললাম বলবেন যে প্লিজ? তীর্থ ভ্রমণ, হ্যাঁ, তীর্থ ভ্রমণটা আমি কত নম্বর ভাব থেকে বিচার করব? 9 নম্বর ঘর থেকে। ফাইন, ঠিক আছে, তোমার ছুটি। ভালো থ্যাংক ইউ হয়েছে। ম্যাম। আচ্ছা, এরপর আমি ওইগুলো করে নেবো যেগুলো আমি অ্যাটেন্ড করতে হ্যাঁ, পারিনি। আমি কিন্তু সবসময় এই কথাটা তোমাদের বলতে থাকি, এই যে শাস্ত্রটা আমরা পড়ছি এটা তো একদম ভিন্ন একটা পড়া। কোনো কারণে হুম যদি আমাদের আমরা যদি অ্যাবসেন্ট থাকি, যদি আমরা ক্লাস জয়েন করতে না পারি, তো নিজ দায়িত্বে সেটাকে কিন্তু কালেক্ট করতে হবে। না হলে পরের পড়াগুলো না একদম রিলেট করতে পারবে না, কারণ একটা যদি স্কিপ করে যায় না, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একেবারেই মানে ধাপের মতন, সিঁড়ির মতন। হ্যাঁ, না হুম হলে একেবারে হুড়মুড়িয়ে পড়বে, কি করে কি হলো একেবারেই কিন্তু রিলেট করতে পারবে না। তো যেহেতু আমাদের গ্রুপে দেওয়া হয়, তোমাদের সকলকে বলেছি ইউটিউব চ্যানেল যেটা আছে আমাদের ওটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, ওখানে প্রত্যেকটা ক্লাসের আপডেট থাকে। তো সেখান হুম। থেকে কিন্তু নিজের দায়িত্বে ওটা কমপ্লিট করতে হবে, নাহলে পিছিয়ে কিন্তু তুমিই পড়বে। বাকি কিন্তু মোটামুটি আমাদের এই গ্রুপে সবাই খুবই ভালো পড়ালেখা করে, মানে যা দেখছি আমি। 225, এই গ্রুপটা আমাদের খুব ভালো গ্রুপ হয়েছে, খুবই ভালো গ্রুপ, প্রশংসনীয় গ্রুপ। ঠিক আছে, যাই হোক, এরপরে কাকে আমি যাই? শিখা আছো? শিখা, শিখা কি আছে? শিখা নেই। সঙ্গীতা? আচ্ছা, মৃত্যুঞ্জয় বাবু আছেন নিশ্চয়ই। আচ্ছা, সঙ্গীতাকে পাওয়া গেল। সঙ্গীতা, একটু বলতে পারবে যে আম, উচ্চ নিচু আমরা পড়েছিলাম, তো উচ্চ নিচু বিষয়টা এখন মনে আছে? সঙ্গীতা, উচ্চ নিচু বিষয়টা কি মাথায় আছে? কোন গ্রহ কোথায় উচ্চস্থ, কোথায় নিচস্থ? আমাকে কি শোনা ম্যাম যাচ্ছে? তবুও বলুন, যদি আমরা কেউ বলতে পারি সবাই, আচ্ছা, তো আমি বলার চেষ্টা একদমই তাই, করবো। আমি আর কাউকে নাম ধরে উচ্চারণ করছি না। আমি প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি, আমি বলবো, আমি বলবো, একটু শুনতে চাই। আম, তো যাই হোক, এবার আমি জানতে চাইবো যে মঙ্গল কোথায় উচ্চস্থ হয়? মকর রাশিতে। হ্যাঁ, আচ্ছা, তো বৃহস্পতি কোথায় উচ্চস্থ হয়, কে বলবেন? কর্কট রাশি। আচ্ছা, কর্কট। আম, সূর্য কোথায় উচ্চস্থ হয়? মেষ। মেষ রাশি। আচ্ছা, আর শনি কোথায় উচ্চস্থ হয়? তুলা। তুলা। বেশ বেশ। আচ্ছা, ভাদ্র মাসে সূর্য কোন রাশিতে থাকে? সিংহ। ভাদ্র মাসে থাকে সিংহতে। ভাদ্র মাসে সূর্য সিংহ রাশিতে থাকে, একটু কি গুণে বলবেন? হ্যাঁ, তুলাতে থাকে। ভাদ্র মাসে হ্যাঁ সিংহ রাশিতে। হ্যাঁ, সিংহ রাশিতে। ও, আর বৈশাখ মাসে কোথায় থাকে? মেষ। মেষ রাশিতে। আচ্ছা, চৈত্র মাসে সূর্য কোথায় থাকে? মিন। মিন 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 বেশ বেশ। আচ্ছা, মূল ত্রিকোণ, আহ শনির আনন্দ ক্ষেত্র বা মূল ত্রিকোণ কোনটি? মকর কুম্ভ রাশি। কুম্ভ রাশি। কুম্ভ। হুম। আর মঙ্গলের ক্ষেত্রে মূল ত্রিকোণ কোনটি? ওটা মেষ। বেশ বেশ বেশ। চন্দ্রের? চন্দ্রের কর্কট। মকর রাশি। না, কিসে বলছেন এটা? চন্দ্রের মূল চন্দ্রের ত্রিকোণ? কর্কট না, কর্কট তো চন্দ্রের তো একটা ঘর। হ্যাঁ, আচ্ছা, চন্দ্র উচ্চস্থ হয় কোথায়? চন্দ্র এতে, আপনার বৃষ রাশিতে রাশি। 0 থেকে 3 ডিগ্রির মধ্যে বৃষ রাশিতে। বৃষ রাশি। চন্দ্র নিচস্থ কোথায় হয়? আমি চন্দ্র তার বৃশ্চিক উত্তরটা রাশিতে। করে বৃশ্চিক রাশি। বৃশ্চিক। কিন্তু ম্যাম এখানে একটা বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি অব্দি তো নিচস্থ, তারপরে তো ঠিকঠাক। তারপরে ঠিকঠাক বলতে কি, ওই ঘরটায় চন্দ্র মোটামুটি ভালো ফল দিতে পারে না, তার কারণ হচ্ছে আমরা এখনো উচ্চস্থ নিচস্থ কেন হয় তার ব্যাখ্যাটা করিনি, ওটা নেক্সট ক্লাসে করবো। ওটা কি ম্যাডাম নোংরা জলের জন্য? একদম একদম। আমাদের যে গুণ বা তত্ত্ব, হুম, দেখুন একটা হুম জিনিস হুম মাথায় রাখতে হবে যে চন্দ্রের যে মঙ্গল, ও কিন্তু বন্ধুর ঘর। তো বন্ধুর ঘরে চন্দ্র কিন্তু ভালো ফল দিতে পারতো,
কিন্তু কেন পারছে না? মনে করুন একদম জ্যোতিষ মানেই হচ্ছে নিজের লাইফের সঙ্গে জুড়ে দেবেন। অষ্টম ভাবের জন্য মেষ রাশির কালপুরুষের না, আমি একটু বলি, আপনি একটু শুনুন। সেটা হচ্ছে যে ম্যাম একটু ধরুন, হ্যাঁ ঠিক আসছি, হ্যাঁ, ম্যাম একটু আসছি। হ্যাঁ, এবার কি হচ্ছে, আপনার বন্ধু তার বাড়িতে আপনাকে ইনভাইট করলো। ধরুন আপনাকে বললো যে আমার বাড়িতে যাও এবং গিয়ে তুমি সেখানে আহ এক মনে ধ্যান করো। ধ্যান করার জন্য আপনাকে ওখানে পাঠানো হলো এবং আপনি একজন সত্যি আধ্যাত্মিক ব্যক্তি, আপনার ধ্যানে বেশ, আপনি ধ্যানে কনসেন্ট্রেট করতে পারেন, বন্ধুর গৃহ, কোনো অসুবিধাও নেই। ম্যাম কিন্তু ম্যাম হ্যাঁ, ম্যাম আমি ম্যাম আমি এখান চলে বাড়ি এসে আমার কানেক্ট করতে হবে। আচ্ছা, আমি কিছু শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি না ম্যাম? এখন, আপাতত আপনারা একটু শুনুন, আবার কথা একটু পরে বলবো, হ্যাঁ? যেটা বলছি এটা একটু ক্লিয়ার করে নিন। তো ধরুন আপনাকে সেই বন্ধু ইনভাইট করলো, আপনি তার বাড়িতে গেলেন, আপনি একটা আধ্যাত্মিক ফিলিং অনুভব করছেন, গিয়ে আপনি সেখানে জপ তপ করবেন। কিন্তু আপনি যখন গিয়ে বসছেন, দেখছেন জপের জন্য বা একদম যখন আমরা কোনো রকম ভাবে ধ্যানস্থ হতে চাই, তখন কি কি প্রয়োজন? একটা শান্ত পরিবেশ। এবার আপনি যখন সেখানে পৌঁছলেন, দেখলেন সেই বাড়িতে একেবারে ঢাক ঢোল বাজানো হচ্ছে বা প্রচন্ড ক্যাওয়াজ। সেখানে কি আপনি আপনার মনটাকে একাগ্রতার সঙ্গে সেই ধ্যানেতে আপনি আপনার মনটাকে দিতে পারবেন? না। আপনার বন্ধু গৃহ হওয়া সত্ত্বেও কিন্তু আপনি আপনার সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাতে আপনি কিন্তু সাকসেস হচ্ছেন না। আবার ধরুন আপনি নিজে খুব স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, আপনার একদম বেস্ট বেস্ট ফ্রেন্ড সে তার বাড়িতে ইনভাইট করেছে, আপনি একটু দেখে শুনে খান, একটু দেখে শুনে বসেন, একটু শোয়ার সময় টান টান বিছানা আপনার প্রয়োজন, নইলে ঘুম আসে না, গিয়ে দেখছেন একেবারে নোংরার হদ্দ। আপনি সেখানে না খেতে পারবেন, আপনি না সেখানে ঘুমোতে পারবেন, না সেখানে আপনি কমফোর্টেবল ফিল করবেন। অ্যাজ ইট ইজ গ্রহরাও কিন্তু তাই, প্রত্যেকটা গ্রহের কিন্তু নিজস্ব একটা সত্তা আছে, তাদের নিজস্ব কিছু কারকত্ব আছে, যেগুলো আমরা অলরেডি পড়েছি। সেই কারকত্ব যখন ম্যাচ হচ্ছে না, তখন কিন্তু বন্ধু হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাদের ভেতরকার যে কমফর্টনেসটা, সেটা সে পাচ্ছে না বলে সে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ফল দিতে পারছে না। তো চন্দ্রকে আমরা জানি যে সে কিন্তু স্বচ্ছ জলের কারণ, আর বৃশ্চিক সে হচ্ছে নোংরা জল, একেবারেই নোংরা নোংরা জল, নর্দমার জল, বদ্ধ জল। তো সেখানে সেই চন্দ্র কি করে গিয়ে ভালো ফল দেবে? বোঝাতে পারলাম? হুম। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকের নতুন পড়ায় যেটা ঢুকবো সেটা হচ্ছে, আমরা ইতিমধ্যে একটা কোশ্চেন হ্যাঁ, ম্যাম, আপনি কি ওই যে লক্ষ্মী স্থান, মানে আমার ওই নোটটা না খুব, আমি খালি বোঝার মতো করে লিখে রেখেছিলাম, আমি বেশি কিছু লিখিনি তার মধ্যে। তো আপনি ওই যে 1, 5, 9 কে লক্ষ্মী স্থান এবং ওই 1, 4, 7, 10 কে বিষ্ণু স্থান বলেন, কেন বলেন এটা কি বলেছিলেন? কেন বলে, এই কেনর উত্তরটা আছে যখন আমরা কেন্দ্র এবং ত্রিকোণ পড়েছিলাম। এই ক্লাসটা, কেন্দ্র ত্রিকোণের যে ক্লাসটা, ওই ক্লাসটা একটু শুনলে পাওয়া যাবে, একটু কষ্ট করে শুনে নিও, ওর মধ্যে আছে। হুম। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা আজকে একটু নতুন পড়ায় চলে যাই, সেটা হচ্ছে ইতিমধ্যে অনেকে গ্রুপে প্রশ্ন করে ফেলেছে, সেটা আমরা অনেকেই প্রত্যেকটা মুহূর্তে শুনছি যে কানেকশন, কনজাংশন, দৃষ্টি, সম্পর্ক, গ্রহদের যে সম্পর্ক। তো আমরা প্রথমে একটা সম্পর্ক জেনেছিলাম গ্রহদের, সেটা হচ্ছে শত্রু এবং মিত্রতার সম্পর্ক। এই শত্রু এবং মিত্রতার সম্পর্ক ছাড়াও গ্রহদের আরো 4 ধরনের সম্পর্ক বর্তমান। খাতা পেন নিয়ে বসে যান, আমি একটু স্ক্রিন শেয়ার করে দিই। শেয়ার হয়েছে? দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আচ্ছা, তো এই যে গ্রহদের মধ্যে 4 প্রকার সম্পর্ক, তার প্রথম সম্পর্কটা লিখুন, ক্ষেত্র বিনিময়। এগুলো কিন্তু একেবারেই খুব ভালোভাবে শিখে নিতে হবে, একবারের জায়গায় 5বার ভালো করে বুঝতে হবে, এবং এটা কিন্তু আমরা মোটামুটি ভাবে বেসিকটা প্রায় শেষ করে ফেলেছি, আস্তে আস্তে কিন্তু আমরা প্রেডিকশনের দিকে ঢুকছি, এবং তার কিন্তু এগুলো গোড়ার দিকের একেবারেই অহতখা, যেটা আমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তো প্রথম গ্রহদের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে ক্ষেত্র বিনিময়।
লেখা হয়েছে? হুম। আচ্ছা, এই যে বিনিময় কথাটার অর্থ কি? বিনিময় কথার অর্থ হচ্ছে একে অন্যকে দেওয়া। আমি তোমাকে কিছু দিলে তুমি তার পরিবর্তে আমায় কিছু দেবে। শুধু তুমি আমায় দিলে আমি দিলাম না, এটা কিন্তু বিনিময় হলো না। তাহলে ক্ষেত্র বিনিময় এই শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে একটা জমি জায়গার ব্যাপার রয়েছে। তো স্থান পরিবর্তন। ক্ষেত্র বিনিময় কথার অর্থ হচ্ছে দুটো গ্রহ একে অন্যের জায়গায়, মানে আমি তার জায়গায় এবং সে আমার জায়গাতে অবস্থান করছে। যেমন ধরে নিলাম এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা মোটামুটি জানি কার জায়গা, এটা মঙ্গল। হচ্ছে মঙ্গলের জায়গা, তাই তো? এই মঙ্গলের জায়গায় এসে কোনো রকম ভাবে শনি, যে চারটি হোক না কেন, মানে যার লগ্নই হোক না কেন, এখানে যদি কোনো রকম ভাবে শনি অবস্থান করে এবং শনির যে ঘর, এই যে দুটো ঘর, এর কোনো একটাতে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে দুজন ক্ষেত্র বিনিময় করলো। অর্থাৎ শনির ঘরে মঙ্গল এলো এবং মঙ্গলের ঘরে গিয়ে শনি অবস্থান করলো। এই রকম ভাবে যদি এই ঘরটা আমরা জানি মূলত কার ঘর, শুক্রের ঘর, সেই ঘরটাতে গিয়ে জুপিটার বৃহস্পতি বসলো, আর এই ঘরটা যে বৃহস্পতির, এখানে গিয়ে ভেনাস সে বসলো। এই দুজনের মধ্যে কিন্তু স্থান পরিবর্তন হলো, ক্ষেত্র বিনিময় হলো বা ইন্টারচেঞ্জ হলো। এছাড়া ধরুন এই ঘরটা জানি আমরা বুধের ঘর, এখানে চলে আসলো শুক্র, আর এই ঘরটা জানি আমরা শুক্রের ঘর, এই ঘরটায় চলে এলো বুধ। এইগুলো না আপনারা কিন্তু লিখে লিখে নিন। আমি চেষ্টা করছি একটু স্লোলি বোঝানোর, আপনারাও সেইভাবে লিখে নিন। কারণ কি এখন অনেক সময় মনে হবে যে আমি বুঝে গেছি, তারপরে আবার 2-4 দিন পরে হয়তো গুলিয়ে গেল। তো আপনারা আপনাদের মতন করে প্রত্যেকে একটা ছক আঁকুন। কারোর লগ্ন করতে হবে না, শুধু বোঝাবার জন্য একটা করে ছক আপনারা ড্র করুন। আচ্ছা, যার কাদের কাদের মাইকটা আনমিউট আছে তারা একটু মিউট করে দিন, প্রচন্ড আওয়াজ আসছে পেছন দিক দিয়ে। হুম, দিয়ে আপনারা এটা ড্র করুন। এরপর ধরুন এইটা হচ্ছে চন্দ্রের ঘর, এখানে এসে সান বসলো এবং সানের যে ঘর, সেখানে গিয়ে মুন বসলো। হলো তেমনি এটা জানি আমরা, এটা হচ্ছে মিথুনের ঘর, অর্থাৎ এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এখানে গিয়ে বসলো, ধরে নিলাম জুপিটার, সে বসলো। আর এই যে জুপিটারের ঘর, এখানে গিয়ে মার্কারি বসে গেল। হলো, বাকি রইলো এই দুটো ঘর, এটা হচ্ছে মঙ্গলের ঘর আর এটা হচ্ছে শনির ঘর। সেম এখানে গিয়ে বসলো মার্স, আর এখানে এসে বসে পড়লো স্যাটার্ন। এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় ক্ষেত্র বিনিময়। এটা প্রত্যেকে নিজের মতন করে একটু গুছিয়ে লিখে নিন। যখন দুটো গ্রহ একে অন্যের স্থানে গিয়ে অবস্থান করে, কিন্তু কখনোই এমন নয় যে একটি গ্রহ আরেকটি গ্রহের স্থানে গিয়ে বসলো কিন্তু সে এসে স্থান পরিবর্তন করলো না। অর্থাৎ যদি এরকম হয় যে এই যে মেষের ঘর, এখানে এই মঙ্গলের ঘরে শনি তো এসছে, কিন্তু মঙ্গল সে গিয়ে শনির ঘরে না বসে এখানে বসে পড়েছে, মানে এই রবির ঘরে বসলো, তাহলে কিন্তু ক্ষেত্র বিনিময় হলো না। ক্ষেত্র বিনিময়ের শর্ত হচ্ছে দুজনকেই স্থান পরিবর্তন করতে হবে, অর্থাৎ এ তার ঘরে এবং সে তার ঘরে। এই সম্পর্কটাকে বলা হয় ক্ষেত্র বিনিময় সম্পর্ক।
হয়ে গেলে জানাবেন। ম্যাম একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। ম্যাম বলছি বৃশ্চিকে তো চন্দ্র নিচস্থ হয়, আবার কর্কটে মঙ্গল নিচস্থ হয়, তাহলে কর্কটে মঙ্গল এবং বৃশ্চিকে চন্দ্র, এখানে তো ক্ষেত্র বিনিময়টা হলো, এবার দুটোই তো নিচস্থ হলো, তাহলে সেই ক্ষেত্রে কেমন ফল দেবে? আচ্ছা, আমরা এখনো ফলে তো যাইনি, আমরা তো সবাই শিখছি। এইটুকু আগে লিখি। আচ্ছা আচ্ছা। একটু ধৈর্য ধরতে হবে তো, এত লাফিয়ে চলে গেলে হবে না। এইটুকু লিখি, এটুকু আগে শিখি। এই সমস্ত কিছু প্রশ্নগুলো হচ্ছে প্রেডিকশনের প্রশ্ন, যেগুলোতে আমরা এখনো পূর্বে প্রবেশ করিনি। আমরা শুধুই মাত্র এখন সূত্রগুলো শিখছি। এরপর যখন আমরা অ্যাডভান্স ক্লাসে প্রবেশ করব, এই সকল প্রশ্নগুলো নিয়েই তখন আমাদের ক্লাসটা হবে। আপাতত আমরা বেসিকটা কমপ্লিট করি। আপনি যেরকম আপনার মাথায় এই প্রশ্নটা এলো, আপনারই এলো, বাকিদের এলো না। এখন এই প্রশ্নটা ডিসকাস করলে অনেকেরই হয়তো এই প্রশ্নের গভীরতায় পৌঁছতে গেলে সমস্যা হবে। তো আমরা একটু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পৌঁছাবো, এইসব প্রশ্ন নিয়ে আমাদের ক্লাস হবে। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার হলো? এই ক্ষেত্র বিনিময় সম্পর্ক আপনারা সবাই ড্র করতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আচ্ছা, এবার এই যে ক্ষেত্র বিনিময়, তারা তাহলে কিভাবে ফল দেবে? এই যে ক্ষেত্র বিনিময় যখন হবে যে কোনো চার্টে, যে কোনো লগ্ন সাপেক্ষে, এই ক্ষেত্র বিনিময় সর্বদাই কিন্তু শুভ ফল দান করবে। এবার সেটা যদি শত্রুগৃহ হয়, মানে এই যেমন শনির যে জায়গাটা মেষের ঘর, এটা আমরা জানি মঙ্গলের জায়গা, অর্থাৎ মঙ্গল হচ্ছে শনির শত্রু ঘর। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শত্রু মিত্রের যে সম্পর্কটা আছে, সেটা কিন্তু কাজ করবে না। এক্ষেত্রে কিন্তু যখনই দুজন দুজনের জায়গা পরিবর্তন করবে, তখন কিন্তু তারা ফল দিতে বাধ্য। মানে ধরুন আপনার বাড়ি আপনার শত্রুর অধীনে রয়েছে, এবং আপনি তার ঘরটাকে গিয়ে দখল করে রেখেছেন, তখন দুজনের মধ্যেই কিন্তু এই টেনশনটা কাজ করবে যে আমি যদি ওর ঘরের কোনো রকম হানি করি, ও বেটাও আমার ঘরের হানি করে দেবো। সুতরাং সবাই তখন কিন্তু এই দুজনের মধ্যে একটা ওই শেয়ানে শেয়ানে কলাকলি, ওই রকম একটা সম্পর্ক, যে এও ওর ঘরটাকে, নিজের ঘরটাকে ভালো রাখার জন্য এই ঘরের খারাপ ফল দেবে না, আর সেও এই নিজের ঘরের ভালো ফলটা যাতে নষ্ট না হয়, সেই কারণে এই যে ঘরে বসে আছে সেই ঘরের কিন্তু খারাপ ফল সে দেবে না। অর্থাৎ যখনই ক্ষেত্র বিনিময় হবে, মোটামুটি কোনো লগ্ন দেখার দরকার নেই, শত্রু মিত্র দেখার দরকার নেই, যখনই কিনা এরকম ক্ষেত্র বিনিময় সম্পর্ক তৈরি হবে, তখন কিন্তু দুজনেই এই দুটো জায়গাতে ভালো ফল দিতে একদম সক্ষম। এটুকু বোঝা গেছে? হুম। ব্যাস, এইটুকু আপনারা একটু নিজের মতন করে তাহলে লিখে নিন চটপট করে। ম্যাডাম, হুম। বলছি এখানে মঙ্গল শনির মধ্যে শনি নিচস্থ আছে, এর কোনো ফল দেবে না, ফল দেবে না? প্রথম কথা, এবার যখন এই যে শনি নিচস্থ হয়ে গেল, তাহলে সেখানে আমাদের চলে যেতে হবে লগ্নের ঘরে। শনি যখন নিচস্থ হচ্ছে, আবার দেখুন শনি মঙ্গলের ইন্টারচেঞ্জটা হয়েছে, মানে এরা ক্ষেত্র বিনিময়টা করেছে। হ্যাঁ, তাহলে একই শনির দুটো আমরা গঠন পেয়ে যাচ্ছি, মানে ও নিচস্থ হয়েছে মানে খারাপ ফল দেবে। এ উচ্চস্থ আবার হচ্ছে। হ্যাঁ, কিছু না। আবার ও ক্ষেত্র বিনিময় করেছে, তার মানে ওর যে দেওয়া মানে কাজ দেওয়ার যে জায়গাটা ছিল, সেটা পুরোপুরি ভাবে খারাপ হবে না, পুরোপুরি ভাবে ভালো হবে না। দশা অন্তর্দশা সাপেক্ষে সে কিন্তু ফল দেবে। বুঝতে পেরেছি? ম্যাম, ম্যাম আগের দিন স্যার বলেছিলেন এটা নিজভঙ্গ রাজ্য হিসেবে। আর নিজভঙ্গ রাজযোগ্য হবে যখন আমরা আচ্ছা, এখনো নিজভঙ্গে আমরা পৌঁছইনি, আমরা শুধু এই পার্টটা করি, নিজভঙ্গে যখন যাব নিজভঙ্গ নিয়ে আলোচনা করব। না, আগের দিন স্যার বললেন তো, ওটাই বললাম, মানে এই পরিপ্রেক্ষিতেই বলেছিলেন। ঠিক। ম্যাডাম, স্যার আসলে আরেকটা বলি, ম্যাডাম ম্যাডাম আমার একটা কোশ্চেন আছে। বলছি এই যে শনি সপ্তমে দৃষ্টি দিচ্ছে, এর জন্য এই যে উচ্চস্থ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য তো নিজভঙ্গ রাজ্য তৈরি হবে। আচ্ছা, আমাদের আজকে ক্লাসটা নিজভঙ্গে না, পর্যন্ত বলছি কিন্তু এটা প্রয়োজন। হতে আমরা পারে তো, এখানে মানে থাকি, আমরা শুধু ক্ষেত্র ঠিক আছে, বিনিময়টা করি। ঠিক আছে, আমরা ঠিক আছে। তখন দৃষ্টি নিয়ে যখন আমরা ডিটেলসে যাব তখন হবে। পিন্টু বাবু, আপনি একটু অ্যাডভান্স, কিন্তু বাকি সবাই নয়। হ্যাঁ, আপনারা শুধুমাত্র ক্ষেত্র বিনিময় থাকি। আর এত প্রশ্ন করলে কিন্তু ক্লাস এগোনো যাবে না। সবার যদি দু চারটে বলার থাকে, তাহলে আপনারা বলুন, আমি চুপ করে শুনি আপনাদের কথা। ক্ষেত্র বিনিময় সম্পর্কটা মোটামুটি হলো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একেতর সম্পর্ক।
আরেকবার বলুন ম্যাডাম। একে তর সম্পর্ক, একে তর সম্পর্ক। হুম, আচ্ছা, মোটামুটি একেতর সম্পর্ক হচ্ছে যখন কোনো গ্রহ একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ধরে নিলাম এই যে ভেনাস, এ এখানে অবস্থান করছে কার ঘরে? বৃহস্পতির ঘরে। এই ভেনাস যদি এখানে থেকে বসে, আমরা মোটামুটি জানি ভেনাসের কটা দৃষ্টি হয়? দুটো ম্যাম। কি কি দৃষ্টি? একটা দৃষ্টি ভেনাসের থাক, একটাই তো দৃষ্টি একটা ম্যাম, দৃষ্টি সপ্তম আছে। দৃষ্টি। সপ্তম দৃষ্টি। হ্যাঁ, সরি একটা ম্যাম, দৃষ্টি থাক। বৃহস্পতির সপ্তম দৃষ্টি হয়। তাহলে যদি এই রকম জায়গায় তৈরি হয় যে এই যে শুক্রটা যে কোনো রাশিতে, মানে যে রাশিতে বসে আছে, অর্থাৎ এইখানে যেমন বসে আছে সে বৃহস্পতির ঘরে বসে আছে, তাহলে তার সপ্তম দৃষ্টি এই ঘরটায় পড়বে, তাই তো? তাই। এইখানটায় যদি বৃহস্পতি বসে থাকতো, হুম। এখানে যদি বৃহস্পতি বসে থাকতো, তাহলে ভেনাস এখান থেকে তার দৃষ্টিটা দিচ্ছে এই ঘরটায়, তার সপ্তম দৃষ্টিতে সে দেখছে হচ্ছে বৃহস্পতিকে। অর্থাৎ কোন গ্রহ যে রাশিতে অবস্থান করছে সেখান থেকে যদি সেই রাশির অধিপতিকে দৃষ্টি দেয়, তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হচ্ছে তাকে বলা হয় একেতর সম্পর্ক। ম্যাম আরেকবার একটু বলুন। হ্যাঁ, যখন কোনো গ্রহ কোনো নির্দিষ্ট রাশিতে অবস্থান করছে এবং সেখান থেকে ওই রাশির যে অধিপতি তাকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি যদি এই ঘরটাতে বসে অর্থাৎ কন্যার ঘরটাতে বসে, তাহলে এখান থেকে শুক্র সে তার সপ্তম দৃষ্টি দিয়ে এই যে বৃহস্পতি তাকে কিন্তু দৃষ্ট করছে। তাহলে এই বৃহস্পতির সঙ্গে এই ভেনাসের কি সম্পর্ক হলো? সপ্তম দৃষ্টির সম্পর্ক তৈরি হলো। এই যে সম্পর্কটা তৈরি হলো, এই সম্পর্কটাকে বলা হয় একেতর সম্পর্ক। কিন্তু মাথায় রাখতে হবে, যদি ভেনাস এইখানটায় বসে থাকতো মিথুনের ঘরে, এবং এই সাপেক্ষে এই যে ঘরটা, এটা হচ্ছে ওর সপ্তম ঘর, এই সাপেক্ষে মানে মিথুন সাপেক্ষে এই ধনু রাশির ঘরটা হচ্ছে সপ্তম ঘর, অর্থাৎ এই ঘরে যদি শুক্র বসে থাকে তাহলে তার সপ্তম দৃষ্টি এই ঘরটাতে পড়বে, এবং এখানে বৃহস্পতি বসে আছে, এইখানে বৃহস্পতি বসে আছে। 7 নম্বর দৃষ্টিতে শুক্র কিন্তু বৃহস্পতিকে দেখছে, কিন্তু এই ঘরের কিন্তু মালিক সে নয়, তাহলে কিন্তু তাদের মধ্যে একেতর সম্পর্ক তৈরি হলো না। এইটুকু ক্লিয়ার করতে পারলাম? হলো। তার মানে যে ঘরটাতে বসবে সেই রাশির অধিপতিকে কিন্তু দৃষ্টি দিয়ে দেখতে হবে, তাহলে গিয়ে সম্পর্কটা হবে একেতর সম্পর্ক। যেমন ধরে নিলাম এই ঘরটাতে শনি বসে আছে, এই ঘরটাতে আমরা দেখছি শনি বসে আছে, তাহলে আমরা শনির কটা দৃষ্টি জানি? কি কি দৃষ্টি হয় শনির? 3, 7, 10। 3, 7, 10, তিনটে দৃষ্টি হয়। তাহলে এই ঘরটার মালিক আমরা জানি মঙ্গল। এবার সাপোজ এখানটায় মঙ্গল বসে আছে, এখানটায় মঙ্গল বসে আছে। এবার তাহলে কি হলো, যে শনি যে ঘরটায় বসে আছে, শনি যে ঘরটা বসে আছে এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, এবং সেই মঙ্গল এই মিথুনের রাশিতে বসে আছে, এবং এই ঘর থেকে শনি তার 3 নম্বর দৃষ্টি দিয়ে এই মঙ্গলকে দেখতে পাচ্ছে। তাহলে এই শনির মধ্যে এবং মঙ্গলের মধ্যেও কিন্তু একেতর সম্পর্ক হলো। কিন্তু শনি সরাসরি এখানে তার 7 নম্বর দৃষ্টি দিয়ে বুধকে দেখছে, এই দুজনের মধ্যে কিন্তু একেতর সম্পর্ক হলো না, দৃষ্টি সম্পর্ক হলো। শনি বুধকে দেখছে, বুধ সপ্তম দৃষ্টি দিয়ে শনিকে দেখছে, কিন্তু এদের মধ্যে সম্পর্কটা কিন্তু একেতর সম্পর্ক নয়। আবার যদি এই ঘরটাতে আমরা জানি এই ঘর সাপেক্ষে 10 নম্বর ঘর, এখানে এইখানটাতেও যদি
মঙ্গল বসতো, তাহলে শনি তার দশম দৃষ্টি দিয়ে এই ঘরের মালিক অর্থাৎ মঙ্গলকে দেখছে। তাহলে শনি সাপেক্ষে যদি মঙ্গল এই ঘরটাতে এই ঘরটাতে বা এই ঘরটাতে বসে, তাহলে কিন্তু শনির সঙ্গে যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একেতর সম্পর্ক। কিন্তু শুধু দৃষ্টি দিলে কিন্তু সেটা একেতর সম্পর্ক নয়। এটুকু বোঝা গেল? হুম হুম বৃহস্পতিকে নিয়ে তাহলে আমরা একটু ভাবি। এই ঘরটাতে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির কি কি দৃষ্টি হয়? বৃহস্পতি 5, 7, 9। 5 নম্বর। বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি এবং 9 নম্বর দৃষ্টি। তাহলে এই যে আমরা বুঝলাম একেতর সম্পর্ক, তাহলে এক্ষেত্রে যদি আমরা একেতর সম্পর্ক বার করতে চাই, বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি বসে আছে কার ঘরে? এটা কার ঘর? কন্যার ঘর। বুধের ঘর। বুধের ঘর। তাহলে কন্যার ঘর এবং কন্যার অধিপতি বুধের ঘর। তাহলে যদি জুপিটারের সঙ্গে মার্কারির একেতর সম্পর্ক হতে হয়, তাহলে মার্কারিকে কোথায় বসতে হবে? গুণি, এবার থেকে গুণে বলি আমরা। 5 নম্বর দৃষ্টি 1, 2, 3, 4, 5। মকরের ঘরে। এই করে ঘরে যদি বুধ বসে, না হলে এগুলো মিনে লিখে নিন। হয় আপনারা একটু 12 ঘরে, এগুলো মীন করুন। রাশিতে। আপনারা একটু এগুলো এভাবেই লিখে নিন, কারণ এখন সব বুঝে যাচ্ছি, সামনে দেখছি তাই। কিন্তু কাল পরশু গিয়ে হয়তো আমরা কোনো রকম ভাবে মাথা থেকে বেরিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এই রকম ভাবে লিখে নিন। আলাদা আলাদা ছক করে নেবো? আলাদা আলাদা ছক একই? একটাই ছক করুন, বা যদি বোঝার সুবিধার্থে যদি আলাদা করতে, আলাদা করার দরকার নেই। একটাই ছক করে শুধু আপনারা অ্যারো চিহ্ন দিয়ে ওই সম্পর্কটাকে একটু ড্র করে নিন। ঠিক আছে। পিটার এইখানে। প্রত্যেকটা রাশি, আমাদের 12টা রাশিতে মোটামুটি একটা করে প্ল্যানেট লিখুন, তার যে কোনো একটা ইচ্ছা প্ল্যানেট। হুম হুম আমরা 7 নম্বর দৃষ্টি নিয়ে কাজ করব, মানে যে যাদের যাদের 7 নম্বর দৃষ্টি আছে হ্যাঁ তাদেরকে নিয়ে আগে কাজ করি। একদম সংক্ষেপে হয়ে যাবে। 7 নম্বর দৃষ্টিগুলোকে আগে লিখে ফেলুন, যে কোনো একটা আপনাদের যার যার পছন্দ মতন। এক একটা ঘরে যাদের শুধুমাত্র 7 নম্বর দৃষ্টি আছে, প্রথমে তাদের লিখুন। কাদের 7 নম্বর দৃষ্টি আছে? 7 নম্বর রবি, দৃষ্টি রবির আছে, রবির আছে, চন্দ্রর আছে, শুক্রর আছে, চন্দ্রর আছে, বুধের আছে, শুক্র আছে। বুধের আছে। রাইট, বুধের আছে। বুধ। হ্যাঁ, তাহলে এই রবি, চন্দ্র, বুধ, শুক্র এদের একটা একটা জায়গাতে বসিয়ে ফেলুন নিজের পছন্দ মতন। ঠিক আছে। এবার যেখানে বসালেন তার যে অধিপতি গ্রহ, তাকে এমন জায়গায় বসান যেটা তার সমসপ্তমে। হুম মার্কারি মানে কি গো জানা? মার্স। কিসের মানে মার্কারি? মার্স মঙ্গল, মার্কারি বুধ। রবি, চন্দ্র, বুধ, শুক্র লিখে ফেলুন। রবিকে যে ঘরে বসাচ্ছেন সেই ঘরের যে মালিক তাকে তার সমসপ্তমে লিখুন। চন্দ্রকে যেখানে বসাচ্ছেন, চন্দ্রর যে ঘরে, সেই ঘরের যে মালিক তাকে চন্দ্রের সাপেক্ষে 7 নম্বর ঘরে বসান। বুধের ক্ষেত্রেও এবং শুক্রের ক্ষেত্রেও তাই। এবং বসিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লিখুন যে এদের মধ্যে একেতর সম্পর্ক। একটু পাটা করতে শুনতে পাচ্ছেন। আচ্ছা, একটু কারোর একটা মাইক্রোফোন অন রয়েছে এবং খুব নয়েজ আসছে, বাড়ির কথাগুলো শোনা যাচ্ছে, একটু যদি অফ করেন। হ্যাঁ ম্যাম, লিখে দিয়েছি। তাহলে মোটামুটি সবার হয়ে গেছে তো? তার মানে আমাদের সান, মুন, মার্কুরি আর ভেনাস। ভেনাস তো সবটাই আগে হয়ে গেছে। করেছি। আচ্ছা, এবার যাদের আমাদের স্পেশাল অ্যাসপেক্ট আছে, অর্থাৎ শনি, বৃহস্পতি, এদের আমরা লিখবো। মঙ্গল। না, হ্যাঁ, মঙ্গলটাকে লিখবো, শনিকে লিখবো, বৃহস্পতিকে লিখবো। একটা একটা করে কমপ্লিট করি।
প্রথমে আমরা শনিটাকে লিখে ফেলি। এবার শনির আমরা জানি 3টে দৃষ্টি, সেই 3টে দৃষ্টি সাপেক্ষে এটার জন্য আপনারা আলাদা ছকও তৈরি করতে পারেন, সুবিধা হতে পারে। শনির জন্য একটা, মঙ্গলের জন্য একটা এবং বৃহস্পতির জন্য একটা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত। শনির ক্ষেত্রে এখানটায় লিখে নিলাম আমি আমার সুবিধার্থে, যে এখানে শনি লিখলাম। শনির 3টে, এই শনির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তার জায়গা, তাহলে শনির ক্ষেত্রে 1 2 3 এখানে মঙ্গল যদি থাকে, এখানে মঙ্গল যদি থাকে এবং এখানে মঙ্গল যদি থাকে, তাহলে গিয়ে তাদের মধ্যে এই সম্পর্কটা তৈরি হবে, একেতর সম্পর্ক। যদি শনি হয়ে গেলে বলবেন আমরা বৃহস্পতিতে যাব। এটা যেমন বৃহস্পতি, হয়ে গেছে। সবকটা হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। আর বৃহস্পতিটা হচ্ছে, শনিটা আপনার এখান থেকে নিচ্ছি তাহলে 3 7 10, ওখানে 5 7 9 আর মঙ্গলের 4 7 8। 4 7 8। দিয়ে 3টে আলাদা আলাদা ছকে আপনারা ড্র করে ফেলুন এবং লিখুন এদের মধ্যে একেতর সম্পর্ক। এবং অবশ্যই কিন্তু সেটা ভুলবেন না যে কোন রাশিতে বসছে সেই রাশির অধিপতিকে কিন্তু দৃষ্টি দেবেন। ম্যাম একটা কথা বলবো ম্যাম? বলুন বলুন। তুলা রাশিতে বসে আর শুক্রটা যদি মেষ রাশিতে বসে তাহলেই তো একেতর সম্পর্কটা হচ্ছে। কে তুলা রাশিতে বসবে? মঙ্গল। মঙ্গল তুলা রাশিতে বসলো আর আর হচ্ছে মেষ রাশি মেষ রাশিতে বসলো। হ্যাঁ, এখানে তাহলে তাদের একেতর সম্পর্ক 7 নম্বর দৃষ্টি দিয়ে হলো। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। এইখানে 7 নম্বর দৃষ্টি দিয়ে এখানে হবে। আর মঙ্গল যদি ওর কথা অনুযায়ী ধরলাম এখানে মঙ্গল বসেছিল, তাহলে আমরা জানি এখান থেকে 4 নম্বর দৃষ্টি, অর্থাৎ 1 2 3 4 এই ঘরটাতে যদি শুক্র বসে তাহলেও সম্পর্ক হবে। এবং 8 নম্বর, এটা যদি 7 নম্বর ঘর হয় তাহলে এটা হচ্ছে 8 নম্বর ঘর, এখানে বসলেও কিন্তু মঙ্গলের সঙ্গে শুক্রের একেতর সম্পর্ক তৈরি হলো। তাহলে মোটামুটি একেতর সম্পর্কটা আমরা বুঝতে পেরেছি, তাই তো? সবাইকে বুঝতে পেরেছো? দেখুন আমি কয়েকজনের সঙ্গেই কথা হয়, কয়েকজনেরই মুখ দেখতে পাই, বাকি আরো অনেকেই আছেন যারা কোনো রকম রিপ্লাই করেন না। তো তারাও যদি একটু নিজেদের মতামতটা বলতে থাকেন তাহলে সেই বিষয়টা ভালো হয়। মোটামুটি সবার কি কমপ্লিট হয়ে গেছে? এইটুকু বোঝা কারোর কি কোনো রকম অসুবিধা আছে? এই একেতর সম্পর্কটা কেউ কি বুঝতে একটু অসুবিধা আছে কারোর? না, বুঝে গেছি। হ্যাঁ ম্যাম, আমার একটু অসুবিধা আছে। হ্যাঁ বলুন, একদম বলুন। আমার একটু অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে সেটাই বলুন। কোনটা বুঝতে পারছেন না? কোনটা বুঝতে পারছেন না? যেমন ওই বৃষ রাশিতে যদি বৃহস্পতি থাকে, মানে তার সপ্তম ঘরে, হ্যাঁ, আমি ওটা কি বুঝছি। শুক্র হবে? এই হ্যাঁ, দেখুন, এটা একটু বলে দিন। এইখানটায় হ্যাঁ এই যে বৃষ রাশির ঘরে হচ্ছে বৃহস্পতি আছে, তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ। জানি বৃহস্পতির 3 রকমের দৃষ্টি হয়। কি কি হয়? এক তো প্রথমে হচ্ছে 7 নম্বর দৃষ্টি,
তাই তো? 7 নম্বর। বৃহস্পতি হ্যাঁ 7 হ্যাঁ নম্বর দৃষ্টি হয়। তাহলে এই ঘরটার মালিক কে? এই যে আম, বিশ্ব ঘরের মালিক কে? শুক্র। শুক্র। তাহলে সম্পর্ক হ্যাঁ হচ্ছে এই বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক, হ্যাঁ? তো শুক্র হ্যাঁ হ্যাঁ যদি এই ঘরটায় বসে, তাহলে 7 নম্বর হুম দৃষ্টি দিয়ে শুক্রকে বৃহস্পতি দেখতে পাচ্ছে। তাহলে তার হুম সঙ্গে বৃহস্পতির এই সপ্তম দৃষ্টিতে একেতর সম্পর্ক হলো। আবার হুম আমরা জানি বৃহস্পতির আরো একটা দৃষ্টি আছে কি, 5 নম্বর দৃষ্টি, তাই তো? তাহলে 1 হুম 2 3 4 5, এইটা হচ্ছে 5 নম্বর ঘর, হুম এই ঘরের হুম সাপেক্ষে। তাহলে এখানেও যদি শুক্র বসে, এই যে বসেছে, তাহলে এই ঘরটাতে বৃহস্পতি তার 5 নম্বর দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে। অর্থাৎ বৃহস্পতির হুম সঙ্গে শুক্রের এখানেও একটা একেতর সম্পর্ক তৈরি হলো। এখানে বসলে, হুম এখানে বসলে আর একটা দৃষ্টি আছে কত, না বৃহস্পতির নবম দৃষ্টি হয়। তাহলে এই হুম ঘরের সাপেক্ষে এই জায়গাটা হচ্ছে নবম ঘর। হুম, তাই তো? আচ্ছা এই নবম হুম ঘরেও হুম যদি শুক্র বসে, তাহলেও বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে শুক্রকে দেখতে পাচ্ছে। তাহলে এই বৃহস্পতিটা যদি বিষতে বসে, তার পঞ্চম দৃষ্টি এখানে, এখানে সপ্তম দৃষ্টি, এখানে নবম হুম দৃষ্টি, এই 3টে ঘরের কোথাও যদি শুক্র বসে, তাহলেই হুম সেই ঘরে কিন্তু বৃহস্পতি তার দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে। হুম, তার আচ্ছা মানে কি, আচ্ছা ধরে নাও বৃহস্পতি গিয়ে শুক্রের বাড়িতে গেছে। শুক্রের 3খানা বাড়ি। হুম, হুম 3টে বাড়িতেই শুক্র থাকে, কিন্তু হুম কখনো এখানে থাকে, কখনো এখানে থাকে, কখনো এখানে থাকে। সিসিটিভি হুম রাখা আছে প্রত্যেকটা ঘরে। এই হুম সিসিটিভি গুলোর ক্যামেরা কন্ট্রোল হয় হচ্ছে এই ঘর থেকে। তাহলে বৃহস্পতি যদি এই ঘরটায় বসবাস করে, সে এই ঘরটাকেও দেখতে হবে, এই ঘরটাকেও দেখতে হবে, এই ঘরটাকেও দেখতে হবে। যেই সমস্ত সিসি ক্যাম গুলোতে এখন কথা বলা যায়, মানে কথা বললে শোনা যায়, সেই রকম যদি ক্যামেরা হয়, তাহলে এই ঘর থেকে বৃহস্পতি শুক্রের সঙ্গে এখানে কমিউনিকেশন করতে পারছে। বন্ধু তুমি কি করছো, বললো আমি খেতে বসলাম, শুনতে পাচ্ছে ওখান থেকে। এই ঘরটাতেও যদি শুক্র বসে থাকে, তাহলেও সে এখান থেকে দেখতে পাচ্ছে, আবার এই ঘরটায় বসলেও দেখতে পাচ্ছে বা কথা বলতে পারছে। ঠিক অ্যাজ ইট ইজ যেরকম মানুষের সম্পর্ক হয়। তাহলে এই হুম 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 একমাত্র 3টে ঘরে বসলেই শুক্রের সঙ্গে কিন্তু বৃহস্পতির সম্পর্ক তৈরি হবে, এই একেতর সম্পর্ক। এই ঘরটায় বসলে কিন্তু হবে না, কারণ বৃহস্পতি তাকে দেখতে পাচ্ছে না। এই ঘরটায় বসলে হবে না, কারণ বৃহস্পতি তাকে দেখতে পাচ্ছে না। ক্লিয়ার? ইয়ে, আর কে বুঝতে পারছিল না বললে? আর কারোর কোনো অসুবিধা? হ্যাঁ ম্যাম, ম্যাম আমি একটু ক্লিয়ার করব। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি কি যে এই মিনে যদি চন্দ্র বসে থাকে কোথায়? আর মিনে মিনে চন্দ্র? মিনে চন্দ্র বসলো, আর জুপিটার অ্যাজ ইট ইজ যেখানে আছে, এই যে বুধের ঘরে, মানে হচ্ছে কন্যার ঘরে হুম জুপিটার বসলো, তাহলে এটা চন্দ্র জুপিটারকে দৃষ্টি দিচ্ছে, তাই তো? একদম। মানে যে যেখানে বসবে, তোমার এখানে যখন মুন বসছে, হুম, একেবারেই তাই। মুন বসলো, আবার জুপিটার আচ্ছা মুনের এটা, হ্যাঁ বুঝলাম, তুমি তাহলে চন্দ্র জুপিটার বললে। সপ্তম দৃষ্টি দিচ্ছে। এইবার দেখো, মুন এখানে বসছে মানে সে বসেছে বৃহস্পতির বাড়িতে। বৃহস্পতি। তাহলে তার একটাই তো দৃষ্টি, এই ক্যামেরা। হ্যাঁ সেই হুম সেই ক্যামেরাটা সপ্তম ঘরেই শুধু দেখতে পারবে। তাহলে এখানেই যদি শুধুমাত্র বৃহস্পতি বসে, বৃহস্পতির তো নিজের ঘর এই একটা, ধনু, বৃহস্পতির এই একটা ঘর এখানে, কিন্তু মুন কেবলমাত্র করতে পারবে এই ঘরটায়, কারণ তার হুম একটি দৃষ্টি। তাহলে মুন যদি এখানে বসে, তাহলে বৃহস্পতিকে সেই ঘরে দেখবে। মুন যদি এই ঘরে বসে, তাহলে মঙ্গলকে সেই ঘরে দেখবে। মুন যদি এই ঘরে বসে, তাহলে সে এই যে বুধকে বসতে হবে এই ঘরটায়। যে কোনো গ্রহ যে রাশিতে অবস্থান করবে, সেই গ্রহের যে দৃষ্টিটা আছে, সেটা একটা দৃষ্টি হোক বা 3টে দৃষ্টি হোক, সেই দৃষ্টি দিয়ে ঘরের যে মালিক, তাকে যদি সে দেখতে পায়, তাহলে তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক, তাকে বলা হচ্ছে একেতর সম্পর্ক। ঠিক আছে একদম। যারা প্রশ্ন করবেন তারা ছাড়া বাকিদের বলবো মাইকটা একটু মিউট করে রাখতে, আপনাদের শব্দগুলো বড্ডই শুনছি আমরা। হলো? একেতর সম্পর্ক নিয়ে আর কি কারোর কোনো প্রশ্ন আছে? সঙ্গীতা দাস, ওর মাইকটা অন আছে। সঙ্গীতা, একটু মাইকটা অফ করে দাও। ম্যাম একটা কথা বলি ম্যাম, আমি ছাদে আছি, এখানে কেউ নেই, আমার কাছ থেকে কোনো আওয়াজ যাচ্ছে না, আমার তাহলে নেটওয়ার্ক সঙ্গীতা কানেকশন যাচ্ছে হচ্ছে না, ঘরে, আমি অন্য ছাদে করো, এসে যাই বসে হোক, আছি। ঠিক আছে, বাদ দিলাম। এবার আমরা আসবো, এই যে আমরা প্রথমে যখন পড়ছিলাম, যে প্রথম যে সম্পর্কটা ছিল, সেটা হচ্ছে ক্ষেত্র বিনিময় সম্পর্ক। তখন আমরা বলেছিলাম যে শত্রু মিত্রের সম্পর্কের দরকার নেই, ক্ষেত্র বিনিময় যদি হয়। প্রথম শর্ত দেখো, আমরা কিন্তু প্রেডিকশনে ঢুকিনি,
মাথায় রাখতে হবে দৃষ্টি থাকলে কি হয়, উচ্চ নিচ্চ থাকলে কি হয়, লগ্ন সাপেক্ষে দৃষ্টি কি হয়, কনজাংশন হয়েছে কিনা কি হয়, নক্ষত্রের বিচারে কি হয়, এরকম অনেক কি হয় প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। কিন্তু সেই কি হয় এর ক্লাসটা এখনকার নয়। এই যত কি হয় সমস্ত কিছুর উত্তর যখন তোমরা 2 বছর কমপ্লিট করবে, সমস্ত কিছুর উত্তর তোমাদের হাতে থাকবে। আমি এটা আগেও বলেছি। এখন প্রত্যেকটা ক্লাসে আমরা সেই ক্লাস ওরিয়েন্টেড আলোচনা করব, লাফ দিয়ে গিয়ে 10 নম্বর ক্লাসের আলোচনা করব না। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। হুম। তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে। এত কি হয় ওই সমস্ত কি হয় এর প্রশ্নগুলো আমার কাছে আছে, আর ওই কি হয় এর উত্তরগুলোও আমার কাছে আছে। কিন্তু এখন সেটা যথাযথ ক্লাস নয় তার জন্য। আমরা এখন ক্লাস 3-4-এ পড়ি, আমাদের এখন গ্রাজুয়েশন লেভেলের প্রশ্ন নিয়ে আলোচনা করার সময় নয়। তো যাই হোক, আমরা প্রথমে যখন এইগুলো জাস্ট না বেসিক রুলস, এই বেসিক রুল গুলোই কম্বাইন হয়ে কিন্তু আমরা প্রেডিকশন করব। যখন আমরা প্রেডিকশনের কাছে যাব, এগুলো আমাদেরকে ধাপে ধাপে শিখে নিতে হচ্ছে এই কারণে। তো আমরা যখন ক্ষেত্র বিনিময় করলাম, আমরা জানলাম যে দুজনের মধ্যে ক্ষেত্র বিনিময় হলে তখন শত্রু মিত্রের ব্যাপারটা আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা শুধু দেখবো যে ক্ষেত্র বিনিময় করেছে। যদি নিচস্থ না হয়ে যায় বা ওরকম কোনো শর্তে সে না যায়, তাহলে সে ভালো ফল দিচ্ছে। কিন্তু এই যে আমরা এই সম্পর্কটা শুনলাম, যেটা কিনা একেতর সম্পর্ক, সেটাই কিন্তু ওরকম ব্যাপার নেই। এই ক্ষেত্রে কিন্তু শত্রু মিত্রর সম্পর্কটা দেখতে হবে। অর্থাৎ যদি মঙ্গলকে শনি দৃষ্টি দেয়, তাহলে সেই দৃষ্টিটা কিন্তু ভালো দৃষ্টি নয়, আমরা জানি। কারণ শনির সঙ্গে মঙ্গলের কিন্তু একেবারে খাড়াখাড়ি সম্পর্ক। তার মানে আমার শত্রু যদি আমাকে সবসময় দৃষ্টি দিয়ে রাখে, আমি বাজারে যাচ্ছি আমার পিছনে শত্রু, আমি মলে যাচ্ছি আমার পিছনে শত্রু, আমি বিয়ে বাড়িতে খেতে বসেছি আমার সামনে শত্রু, তাহলে আমি কি কমফোর্টেবল ফিল করব? একেবারেই করব না। তাহলে আমাকে যদি আমার কোন রকম শত্রু দৃষ্টি দিয়ে থাকে, অর্থাৎ যে কোনো গ্রহকে যদি তার কোনো এমন গ্রহ যে কিনা তার শত্রু, সে যদি দৃষ্টি দিয়ে থাকে, তাহলে যাকে দৃষ্টি দিচ্ছে সেই গ্রহটা কিন্তু আনকমফোর্টেবল ফিল করবে। অর্থাৎ সে কিন্তু তার যে মানে যদি কোনো লগ্ন নির্ধারিত হয়, লগ্ন সাপেক্ষে ওই যে গ্রহটা যাকে দৃষ্টি দিচ্ছে, সে যে যে ভাবের কারকত্বকে ক্যারি করছে, সেই সেই ভাবের কারকত্ব বা ফলদানে কিন্তু সে অসমর্থ হবে বা সে কিন্তু দুর্বল হয়ে পড়বে। আমরা যেমন প্রথমেই যখন শিখেছিলাম যে একটা গ্রহ কখন বলবান হচ্ছে, কখন সবল হচ্ছে, তখন কিন্তু আমরা শিখেছিলাম যে যখন যদি কোনো রকম ভাবে শত্রু গ্রহের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তাহলে সেই গ্রহটা সে কিন্তু দুর্বল হয়ে পড়ছে। তাহলে আমার উপর আমি যদি যে কোনো মানে কোনো গ্রহ সে পার্টিকুলার যদি ভালো স্থানে অবস্থান না করে, সে নিজে ধরো একটা খারাপ স্থানে অবস্থান করে রয়েছে, খারাপ স্থানগুলো আমরা জানি 6, 8, 12, আর তার উপরে যদি একটা শত্রু দৃষ্টি দিচ্ছে, তাহলে সে শুধু দুর্বল হলো তা নয়, সে পীড়িতও হয়ে গেল। মানে সে নিজে একটা খারাপ জায়গায় বসে আছে, তারপর তাকে শত্রু টর্চার করছে। তাহলে তার জন্য একেবারে তথৈবচ অবস্থা, সে ফলদানে একেবারেই অসমর্থ। তাহলে এই যে সম্পর্কটা আমরা শিখলাম, সেটা হচ্ছে এই একেতর সম্পর্ক। সেই ক্ষেত্রে যদি আবার যদি দেখি যে একটা গ্রহ সে তুলনামূলকভাবে নিচ স্থানে মানে খারাপ জায়গায় বসে আছে, 3 নম্বর ঘরে বসে আছে, স্ট্রাগেলের ঘরে বসে আছে, কিন্তু তার কোনো মিত্র গ্রহ, বৃহস্পতি ধরে নিলাম, সে একটা নৈসর্গিক শুভ গ্রহ, সে তাকে দৃষ্টি দিচ্ছে। এই ক্ষেত্রে তার লাইফে যে স্ট্রাগলটা ছিল, সেই স্ট্রাগলটা কিন্তু কোনো না কোনো রকম ভাবে বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হওয়ার ফলে তার কিন্তু ওই স্ট্রাগলটা একটু হলেও কমে যাবে বা সে একটুখানি সাপোর্ট পাবে। এই সম্পর্কটা ঠিক এইরকম ভাবে হয়। এইটুকু বুঝতে কি কারোর কোনো অসুবিধা রইলো? এই একেতর সম্পর্ক কিভাবে হয় বুঝলাম, আর কিভাবে হওয়ার ফলে এদের যে ফলদানটা একে অন্যকে কিভাবে প্রভাবিত করে সেটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ ম্যাম। তুলিকা, তনুশ্রী, পায়েল এরা তো হ্যাঁ ম্যাম, কিন্তু বাকিদের কি কারো কোনো রকম বুঝতে অসুবিধা আছে? সঙ্গীতা, বুঝতে অসুবিধা আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম সংখ্যাংশ কমের যে বিষয়টা বললেন সেটা একবার যদি আরেকবার একটু বলতেন। কোনটা কোনটা? এই সব থেকে লাস্টে এটা বুঝালেন সংঘর্ষ কমে যায় ভালো মিত্র দৃষ্টি দেয় হ্যাঁ, সুন্দর ঘরে বসে থাকতে মানে গেলে। ওটাই বলছি যে এই যে 12টা রাশি, এই 12টা রাশিকে তো আমরা বিভিন্ন ভাবে ভাগ করেছি, যে কোনটা দুস্থান কোনটা ভালো স্থান, এটা তো মনে আছে। তো আমরা জানি যে 6, 8, 12 এটা খারাপ জায়গা,
এখানে গ্রহ বসলে পরে সে এমনিতেই দুর্বল হয়ে পড়ে। এবার ধরে নিলাম, এই ক্ষেত্রে আমাদেরকে লগ্ন লগ্ন বিচার করতে হবে। ধরে নিলাম এটা মেষ লগ্নের চার্ট, কালপুরুষের চার্ট, এটা আমি 1 লিখলাম। তাহলে এই ঘরের সাপেক্ষে এই ঘরটা আমরা জানি 8 নম্বর ঘর, তাই তো? এই ঘরটা, হ্যাঁ তাহলে ম্যাডাম। 8 নম্বর ঘরে ধরে নিলাম বসে আছে এই ঘরটার সাপেক্ষে এটা হচ্ছে মঙ্গলের ঘর। তাহলে মঙ্গলের ঘরের একটা যে কোনো মিত্র গ্রহ বলো একজন, এই মঙ্গলের মিত্র গ্রহ কে আছে? সূর্য। হুম সূর্য। আচ্ছা, বৃহস্পতি, শুক্র। সূর্যই লিখলাম। ও সূর্য বললো, তাহলে এই ঘরটায় সূর্য বসে আছে। হুম হুম। তাহলে হুম। এই অষ্টম, এমনিতেও যেহেতু আমরা এখনো এই সব মানে যখন আলোচনাগুলো করবো আরো ডেপতে যাবে, সান সে হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, এই জলে সে এমনিতেই ভালো ফল দেয় না, সেটা আর একটা প্রসঙ্গ, কিন্তু আমরা সেটা এইখানে থাকবো, এই একেতার সম্পর্কে থাকবো। তাহলে এই ঘরটার যে বন্ধু আহ একজন গ্রহ, সে গিয়ে অষ্টমে বসছে। তাহলে অষ্টমটা আমরা জানি যে দুঃখের কারণ, পীড়ার কারণ, দুর্ঘটনার কারণ। তাহলে অষ্টম ভাবস্থ যখন এই গ্রহটা, তাহলে সে প্রথমেই দুর্বল হচ্ছে। এবার এই দুর্বলের উপর ধরে নিলাম এই যে সানের সব থেকে কাছের একটা শত্রু, সে হচ্ছে স্যাটার্ন। এবার এই সানটা ধরো বসে রয়েছে এই ঘরটায়, তাহলে স্যাটার্নের 3 নম্বর দৃষ্টি হয় আমরা জানি। তাহলে এই ঘর থেকে সে 1, 2, 3 নম্বর দৃষ্টি দিচ্ছে এই সূর্যের উপরে। তাহলে একে তো সে অষ্টমস্ত ছিল, সেখানে সে দুর্বল ছিল, তারপরে আবার শত্রু গ্রহের দৃষ্টি, তাহলে সে কি হলো, আরো তার জড়াজড় অবস্থা, মানে সে হয়ে গেল। প্রথমে সে ছিলই দুর্বল, তারপরে আবার তাকে শত্রু দৃষ্টি দিচ্ছে। তাহলে তার যে ফলদানের ক্ষমতা, সেটা কিন্তু মানে কমের থেকেও কম হয়ে গেল। মানে এই যে রবিটা, সে কিন্তু একেবারেই তার বন্ধু গ্রহ হওয়া সত্ত্বেও, আবার এই ঘরটা আমরা দেখেছি কিন্তু যে মঙ্গলেরই ঘর, তাই তো? মঙ্গলের হওয়া, সেই মঙ্গলের ঘরে সে হতে পারতো যে সে ভালো আছে, মঙ্গলের ঘর তার বন্ধুর ঘর, কিন্তু তা সত্ত্বেও দিতে পারলো না। কারণ এক তো সান হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ, সে গিয়ে বসেছে জলে। তারপর হচ্ছে ভাব অনুযায়ী সেটা অষ্টম ঘর, অষ্টম ঘরে কোনো গ্রহই ভালো ফল দিতে পারে না, যদি কিনা কোনো নেগেটিভ গ্রহ হয়। এরপর কি হচ্ছে, আবার একজন শত্রু তাকে দৃষ্টি দিচ্ছে, তাহলে সে একেবারেই ঘেটে ঘ হয়ে গেল। রাইট, এটা বলতে পারলাম। এবার ধরো এই ঘরটাতেই বসে আছে সান, সে অষ্টমস্ত হয়েছে, কিন্তু এই যে এখান থেকে যদি আমি 5 নম্বর দৃষ্টি এগিয়ে নিয়ে যাই, 1, 2, 3, 4, 5, এখানটায় জুপিটার আছে। জুপিটার আমরা জানি নৈসর্গিক শুভ গ্রহ। এখান থেকে জুপিটার তাকে দৃষ্টি দিচ্ছে। তাহলে এর যে খারাপ অবস্থা, একেবারেই খারাপ অবস্থা, মানে যেটা ছিল যে অষ্টমস্ত হয়ে সে দুর্বল হয়ে পড়েছে, সেটাতে সে সাপোর্ট পাচ্ছে ঠিক এই পাকিস্তান আর ওই চীনের মতন অবস্থা। এখানে পাকিস্তান এসে বসেছে, চীন তাকে সাপোর্ট করছে। তাহলে পাকিস্তানের যে মানে তথৈবচ অবস্থা, যে আমার তো গেল সব গেল, বল পাচ্ছে যে না, আমাকে চীন পিছন থেকে সাপোর্ট করবে। তাই একেতর সম্পর্ক আমরা যখন পড়বো বা বুঝবো, তখন আমরা প্রথম দুটো জিনিস বুঝবো। এক, যে এরা কিভাবে অবস্থান করছে, অর্থাৎ কোনো রাশি, কোনো গ্রহ যে রাশিতে অবস্থান করছে, সেই রাশির যে অধিপতি গ্রহ, তার সঙ্গে তার দৃষ্টির সম্পর্ক তৈরি হচ্ছে। সেটা সপ্তম হতে পারে, 3, 6, 3, 5, 9 হতে পারে, যার যেটা দৃষ্টি আছে, সেই সম্পর্কটা তৈরি হলো। এবার এই সম্পর্কটা তৈরি হওয়ার পরে সেই ফল দেবে কিভাবে, সেই ফলের জন্য আমাদেরকে দেখতে হবে সে বসেছে কোন ভাবে, এবং তাকে কে কে দৃষ্টি দিচ্ছে, বা তার সঙ্গে কে বসে আছে, সঙ্গেটা আমরা এরপরে যাবো। এভাবে আমরা এখান থেকে প্রেডিকশন করতে পারবো, বা আমরা একটা অনুমান করতে পারবো যে এই গ্রহটা এই চার্টে ঠিক কোন পজিশনে বসে আছে, বা সে ফলদান দিতে পারবে না তার ফলদানে সে অসমর্থ। ক্লিয়ার? এইটুকু তো ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম। বেশ, আর কি কারোর কোনো প্রশ্ন আছে একেতর নিয়ে? একেতর নিয়ে কার কোনো প্রশ্ন আছে? না ম্যাম। বলুন। ম্যাম বলছি, শনি মঙ্গল তো একে অপরের শত্রু। এবার শনি তৃতীয় দৃষ্টি দেখা গেল যে মঙ্গলের উপরে পড়লো, এবার মঙ্গল দেখা গেল তুঙ্গে বসে আছে, তাহলে হবে না? মঙ্গল মানে তুঙ্গে তাহলে বসে সম্পর্কটা আছে। কেমন হবে? হ্যাঁ, মঙ্গল তুঙ্গে বসে আছে, তার মানে মঙ্গল পাওয়ারফুল হলো। তোমার তুমি নিজের বাড়িতে বসে হ্যাঁ, আছো, এবার আমি বোঝাই। তুমি নিজের বাড়িতে বসে আছো, তুমি কমফোর্টেবল ফিল করলে, খুব ভালো আছো। হঠাৎ করে তুমি দেখতে পেলে খাটের তলাতে একটা কোবরা সাপ ফনা দিয়ে বেরিয়েছে। এইবার তোমার অবস্থা কেমন হবে?
তুমি কি কমফোর্টেবল থাকবে? ঠিক বিষয়টা সেরকম, ও তুঙ্গস্থ হয়েছে, খুব ভালো ফল দিতে পারতো, কিন্তু যখনই শত্রু গ্রহের দৃষ্টি পড়ছে সেই ভালো ফলটা ততটাও দিতে পারবে না যতটা দেওয়ার কথা ছিল। বুঝতে পেরেছি? এই সম্পর্ক হ্যাঁ ম্যাম, আমাদেরকে ধীরে ধীরে শিখতে হবে। এরকমটা আমারই মূলত্রিকোণে মঙ্গল আর শনি দৃষ্টি আছে। দেখো মানে একটা জিনিস আমরা প্রথম থেকেই শিখে শিখে এসেছি যে কোনো গ্রহই শুভ নয়, কোনো গ্রহই অশুভ নয়। এরা কখন শুভ কখন অশুভ? যখন কিনা কোনো লগ্ন নির্ধারণ হয়ে যাচ্ছে, লগ্ন সাপেক্ষে কোনো গ্রহ শুভ, আবার লগ্ন সাপেক্ষে কোনো গ্রহ অশুভ। বিষয়টা এইরকম, ধরো তোমার মামা, মামা জিনিসটা মোটামুটি সবারই খুব আদরের, প্রিয়। এবার এই মামা খুব আমাকে খুব ভালোবাসেন, আমি ভাগনা কি আমি ভাগ্নি, আমরা গেলেই আমাদের আইসক্রিম কিনে দেন, আমাদেরকে আদর করেন। কিন্তু ওই মামা যার বাবা, তার ক্ষেত্রে দেখা গেল সে ভীষণ রাশভারী, খুব বকে। এনে বেসিক্যালি বাবাদেরকে আমরা তো একটু ভয়ই পাই, মেয়েরা বাদে, বাবা একটু ভয়েরই সাবজেক্ট। তো এই যে একই ব্যক্তি সে যখন মামা হয়ে যাচ্ছে তখন সে খুব আদুরে, মামা আমার ভালো, আর সেই ব্যক্তি যখন বাবা হয়ে যাচ্ছে ওরে বাবা। এই যে পার্থক্যটা, তো সেরকম ভাবে লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা গ্রহ সে শুভ না অশুভ সেটা আলাদা আলাদা ভাবে তখন বিচার করা হবে। আর এই কি বলছিল, ও ফল দেওয়ার ক্ষমতা, এই যখন ফল দেওয়ার ক্ষমতা আমরা বিভিন্ন গুলো প্রত্যেকদিন শিখছি, প্রত্যেকটা দিনই না আমরা কনফিউজড হব। এই যে আগের দিন ম্যাম বললেন যে আপনি তো বললেন যে তুঙ্গস্থ হলেই নাকি ভালো ফল দেবে, তাহলে আবার এখন খারাপ ফল দিচ্ছে কেন? এত সহজ নয় বিষয়টা। এই প্রত্যেকটা দিন আমরা শিখবো, আর প্রত্যেক দিনটাই সেটা আবার পরের দিনের ক্লাসে ভেঙেও যাবে। তো এই ভাঙা গড়া নিয়ে না শেষমেশ একটা বেশ মালা গাঁথা হবে, এবং সেই মালা গেঁথে আমাদের প্রেডিকশন করতে হবে। তো এগুলো শিখতে শিখতে অনেক প্রশ্ন উদ্রেক হবে, সেগুলো নিজেরাই আবার খানিকটা ভাঙবো, খানিকটা গড়বো। তো যাই হোক, আমরা একেতর সম্পর্কটা শিখে নিলাম। এরপরে আমরা 3 নম্বর সম্পর্ক শিখবো, সেটা হচ্ছে দৃষ্টি বিনিময়। এটা খুব সোজা, এটা নিয়ে কিছু নতুন ভাবার নেই। এই ঘরটায় বসে আছে, কে বসে আছে? এই ঘরটায় বসে আছে শনি। এত ক্লান্তি কার? কার আবার ঘুম পেয়ে গেল ক্লাস করতে করতে? এই যে মেষের ঘর, মেষের ঘরে শনি বসে আছে, লিখে নিন লিখে নিন এরকম, এটা এই সম্পর্কটার নাম লিখবেন দৃষ্টি বিনিময়, আর একটা করে চার্ট আঁকুন। এই যে শনি মঙ্গলের ঘরে বসে আছে, মঙ্গল বসে আছে শনির ঘরে। তো দেখুন 7 নম্বর দৃষ্টি দিয়ে শনি মঙ্গলকে দেখছে, এবং মঙ্গলের 7 নম্বর দৃষ্টি দিয়ে মঙ্গল শনিকে দেখছে। এই যে দুজন দুজনকে দেখছে, মানে ওই শুভ দৃষ্টির মতন এই ঘটনাটা যদি ঘটে, তাহলে দুজনের মধ্যে দৃষ্টি বিনিময় সম্পর্ক তৈরি হয়। যেখানেই বসুক না কেন, যদি দুজন দুজনকে দেখতে পায় তাহলে গিয়ে তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে দৃষ্টি বিনিময়। একজন দেখছে আর একজন দেখছে না, তাহলে কিন্তু সেই সম্পর্কটা দৃষ্টি বিনিময়ের সম্পর্ক হবে না। ধরে নিলাম এই ঘরটাতে বৃহস্পতি বসেছে, এটা তার 7ম ঘর। তিন চার পাঁচ 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বরে হবে না, 3 4 5 7 দিয়েই বোঝাই। এখানে শনি বসলো, এই দুজন দুজনকে 7 নম্বর দৃষ্টি দিয়ে দেখছে। এমন যদি হয় কোনো চার্টে যে বৃহস্পতির যে 3 রকম দৃষ্টি হয়, বা শনির যে দৃষ্টি হয়, বা মঙ্গলের যে দৃষ্টি হয়, সেই দৃষ্টিতে একে অন্যকে দেখছে,
তাহলে তো তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হবে সেটাও কিন্তু দৃষ্টি বিনিময়। কিন্তু শুধু এখানে জুপিটার বসে আছে, এই ঘরটাতে সে দৃষ্টি দিচ্ছে, কারো একটা উপরে ধরে নিলাম, 5 নম্বর দৃষ্টি দিচ্ছে। এই জুপিটার দেখতে পাচ্ছে মঙ্গলকে, কিন্তু মঙ্গল কিন্তু যদি মঙ্গলের সর্বোচ্চ দৃষ্টি কি হয় 8 নম্বর দৃষ্টি, তাহলে এখান থেকে যদি আমরা মঙ্গল ধরি তাহলে এই যে 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত সে দেখতে পাচ্ছে। এই ঘরটাতে কিন্তু মঙ্গল আর দেখতে পাচ্ছে না, তাহলে এই দুজনের মধ্যে কিন্তু দৃষ্টি বিনিময় সম্পর্ক তৈরি হলো না। এই জুপিটার দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে, কিন্তু মঙ্গল কিন্তু কোনোভাবেই এই জুপিটারকে দৃষ্টি দিতে পারছে না, তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু দৃষ্টি বিনিময় সম্পর্ক না, দৃষ্টির সম্পর্ক। বৃহস্পতি সাপেক্ষে মঙ্গলের উপর দৃষ্টি আছে, কিন্তু দুজনের মধ্যে কিন্তু কোনো রকম ভাবে বিনিময়টা হচ্ছে না। অর্থাৎ যখনই কোনো দুটো গ্রহ একে অপরকে দৃষ্টি দেবে তখন সেই সম্পর্কটাকে বলা হবে দৃষ্টি বিনিময় সম্পর্ক। এটা একটু আপনারা নিজেদের মতন করে লিখে নিন। ম্যাম এটাকে ভালো হিসাবে ধরবো তো? হ্যাঁ, যখন কোনো গ্রহরা দৃষ্টি বিনিময় করছে সেটাকে, যখন কোনো গ্রহ দৃষ্টি যখন বিনিময় করছে দুটি এটাকে শুভ গ্রহ হিসাবে ধরবো তো? যখন দুটি গ্রহ একে অন্যকে দৃষ্টি দেবে হ্যাঁ তখন তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে হ্যাঁ তাকে বলা হচ্ছে দৃষ্টি বিনিময় সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলছি এটাকে আমরা শুভ হিসাবেই ধরবো তো, মানে ভালো হিসাবেই ধরবো তো, যে না, দৃষ্টি এখনো ফলে আসেনি, দুজনকে স্ট্রং হচ্ছে? এখন আমি আলোচনায় আসবো, এটা শুধুমাত্র সম্পর্কটা লিখে নিই তারপর আচ্ছা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ আমি লিখে নিয়েছি। হ্যাঁ, সবার হয়েছে তো? এবার চলে আসি সম্পর্ক কেমন। এই যে দুজনের দৃষ্টি বিনিময় সম্পর্ক হচ্ছে, সেখানেও আমাদের একেবারেই চলে যেতে হবে শত্রু মিত্র সম্পর্কে, যে কে কাকে দৃষ্টি দিচ্ছে। যদি কোনো শত্রু গ্রহ তার শত্রু গ্রহকে দৃষ্টি দেয় তাহলে অবশ্যই ফলদান ভালো হবে না, একদম জানা কথা। কিন্তু যদি কোনো মিত্র গ্রহ দৃষ্টি দেয় তাহলে কি হবে, সেই গ্রহটার ফলদানে সে আরো বেশি তার বলবত্তা লাভ হলো। শত্রু গ্রহের দৃষ্টি পেলে গ্রহটা দুর্বল হলো, মিত্র গ্রহের দৃষ্টি পেলে গ্রহর বলবত্তাটা বাড়লো। অর্থাৎ এই যেমন এই চার্টটাতে যদি দেখি যে জুপিটার সানের উপর সপ্তম দৃষ্টি দিচ্ছে, তাহলে সান সাপেক্ষে জুপিটার তার মিত্র গ্রহ, এইটা সে ভালো ফল পাচ্ছে। কিন্তু যে এইখানটায় সান দেখুন, এই সানটা বসে রয়েছে কর্কটের ঘরে, সান না কোথায় স্যাটার্ন আছে, স্যাটার্ন বসে আছে এখানটায়, এই ঘরটাতে কন্যার ঘরে। এখান থেকে 7 নম্বর দৃষ্টি দিয়ে সে কিন্তু এই ঘরটাকে দেখতে পাচ্ছে, এই ঘরটায়। তাহলে এখানে বসে আছে মার্স, একেতে মার্স সে স্যাটার্নের শত্রু গ্রহ, তারপরে আবার 7 নম্বর দৃষ্টিতে সে দেখছে, তাহলে এই শত্রুতা তো তাদের মধ্যে ছিলই, তারপরে আবার সে নজরে নজরে রেখেছে। ফলে মার্সের যে ক্ষমতাটা দেওয়ার, মানে সে যে কাজটা করবে, ধরে নিলাম এটা যদি একটা মেষ লগ্নের চার্ট হয় তাহলে লগ্নপতি ছিল সে মার্স মঙ্গল। এই মঙ্গল এই চার্ট সাপেক্ষে বসে আছে 11th হাউসে, মানে একটা ভালো জায়গায় বসেছিল। কিন্তু 11th হাউসে বসে থেকেও সে এই যে শনি দ্বারা দৃষ্ট হয়ে গেল। আমরা 11 থেকে কি বুঝি, আমাদের ইচ্ছার পূর্তি, অর্থাৎ আমরা যা চাইবো সেটা আমরা পাবো কিনা বা পেলেও কিরকম পাবো। তাহলে আমি শুধু একটা সাধারণ প্রেডিকশন করি যে এই 11th হাউসে বসে আছি কি, এইটা যদি আমার চার্ট হয়, আমি একজন মানুষ, আমি নিজে আমার 11th হাউসে বসে আছি, অর্থাৎ আমার দ্বারাই আমার ইচ্ছা পূর্তিটা হবে, আমি নিজে যেহেতু 11th বসে আছি। কিন্তু এই 11th বসে থাকা সত্ত্বেও এই ইচ্ছা পূর্তি শুধু আমি এই যে তিনটে আমি অ্যাঙ্গেলে বোঝাচ্ছি, অন্যদিকে আবার চলে যাবেন না যে জুপিটার কেন আছে বুধ কেন আছে, শুধু এইটুকু বুঝুন যে এই ঘরটার মালিক সে হচ্ছে 11th হাউসে বসে আছে। তাহলে 1 এবং 11 এই দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, অর্থাৎ 1 মানে হচ্ছে আমি নিজে, তাহলে আমি নিজে যখন 11th গিয়ে বসে আছি
অর্থাৎ এই যে আমার ইচ্ছে পূর্তি, আমার যে চাওয়া পাওয়া, সেগুলো আমি পূর্ণ করতে পারি আমারই মাধ্যমে, অর্থাৎ আমার দ্বারাই আমার ইচ্ছা পূর্তি হবে। কিন্তু সেই ইচ্ছা পূর্তিতে বাধা দিয়ে দিল কে? স্যাটার্ন। ম্যাম একটা কথা বলবো এটা ম্যাম। বলে নি কথাটা হ্যাঁ একটু বলছি। ধরে রাখুন। এই যে স্যাটার্ন সে দৃষ্টি দিচ্ছে, এমনিতেই জানি আমরা যে শনি সে হচ্ছে বাধার কারক। তো সেই শনি আবার শত্রু গ্রহ এর সাপেক্ষে। তো এই শনি আবার এই যে মঙ্গলের সঙ্গে সম্পর্ক করলো, কিন্তু এখানে আবার একটা প্রশ্ন আছে, এই শনি এই 4 সাপেক্ষে কি? দশমপতি এবং 11 পতি। তার মানে এই যে 11 চাহিদার কারক, সেও কিন্তু এই শনি। তো সে বাধা দেবে, কিন্তু পূর্ণ বাধা তাকে দেবে না, মানে যেহেতু এই ঘরটারই মালিক সে, তারই দৃষ্টি পড়ছে। সুতরাং শত্রু গ্রহ হওয়ার কারণে যতটা বাধাপ্রাপ্ত হওয়ার উচিত ছিল, কিন্তু যেহেতু লগ্ন সাপেক্ষে সে 10 এবং 11-র মালিক, বাধা তো দেবে, সেটা তার নিজস্ব কারকত্ব, কিন্তু তার সঙ্গে এই দুটো ঘরের মালিক হওয়ার কারণে সে কিছুটা সাপোর্টও পাবে এই 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 যে লগ্নটা। এটুকু কি বোঝানো গেল? এবার কি প্রশ্ন করছিলে বলো। হ্যাঁ বলছি ম্যাম, যদি এইখানে স্যাটার্ন যেখানে বসেছে তার থেকে সপ্তম দৃষ্টি তো মিনে হবে, মানে কন্যায় যদি বসে থাকে। হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই ঠিক ঠিক, এই ঘরটাই হবে, একদমই একদমই ঠিক আছে। এই মঙ্গলটাকে আমি এখানটা লিখে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এখানটাই মঙ্গলটাকে ধরে নিলাম, মঙ্গলটা লিখে নিলাম। এক্স্যাক্টলি। ব্যাস, মানে যেটা আমি বোঝাতে চাইছিলাম যে এই ঘরের সঙ্গে এই ঘরের সম্পর্কে সে শত্রু গ্রহ হলেও যেহেতু সে, তাহলে আমার হিসেবটা পুরো গন্ডগোল হয়ে গেল, সরি, প্রথম থেকে বলি তাহলে। মার্স চলে গেল 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি? হসপিটালাইজেশন, বিদেশ, মোক্ষ, সবকিছুই, মানে সব ব্যয় ব্যয় ভাব। তাহলে এই যে ব্যয় ভাবে বসে আছে কে? এই ঘরের মালিক, অর্থাৎ আমি, সে নিজে বসে আছি ব্যয় ঘরে। তাহলে এটা তো ভালো হলো না, একটা দুস্থানে চলে গেল, লগ্নপতি সে দুস্থানে চলে গেল, ব্যয়ের ঘরে চলে গেল। অর্থাৎ এই ঘরটা, এই যখনই লগ্নপতি ব্যয়ের ঘরে চলে যাচ্ছে, তাহলে তার, আমরা এই ঘর থেকে দেখি তার শরীর স্বাস্থ্য কেমন যাবে। সেই শরীর স্বাস্থ্যটা বিঘ্নিত হয়ে গেল প্রথমেই, 12 নম্বর ঘরে চলে গেল। তাহলে সে তার স্ট্রেংথটা এখানেই হারিয়ে ফেললো, যে সে একটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছালো। অর্থাৎ এখান থেকে একটা প্রাথমিক প্রেডিকশন আসে যে এই ব্যক্তির শরীর স্বাস্থ্যের কিন্তু ব্যয় হবে, বিভিন্ন শরীর রকম স্বাস্থ্য। অসুবিধা দেখতে পাওয়া যাবে। এবং এই যে ব্যয়ের ঘরেতে গিয়ে আমি বসে আছি, অর্থাৎ আমি কিন্তু আমার কারণেই অনেক বেশি ব্যয় করে ফেলবো। তো এটা হলো, তাহলে এখান থেকে আমার আর এই শনির দৃষ্টিটা আবার যাচ্ছে, মানে শত্রু গ্রহ সে আবার আমাকে দেখছে। তাহলে এখানের এই যে আমি দশমপতি এবং 11 পতির যে সাপোর্টটা আমি পেয়েছিলাম এই ঘরটা বোঝানোর ক্ষেত্রে, সেটা সে পাচ্ছে না, কারণ সে 12 নম্বর ঘরে এমনি খারাপ হয়ে রয়েছে, তারপরে সে শত্রু গ্রহের দৃষ্টিটা পাচ্ছে সরাসরি ভাবে। তাহলে এই যে মঙ্গলটা, সে কিন্তু ফলদানে বেশ অসমর্থ হয়ে পড়লো। এটা ক্লিয়ার? তাহলে আমরা যখন দৃষ্টি বিনিময় সম্পর্কটা, এবার এটা তো গেল শুধুমাত্র এই 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 জায়গাটার থেকে। আবার দেখুন, এই যে মঙ্গল, সেও কিন্তু সমপরিমাণ দৃষ্টি দিচ্ছে এই স্যাটার্নের উপরই। তাহলে সে যদি একে প্রতিহত করার চেষ্টা করে, এও কিন্তু তাকে প্রতিহত করার চেষ্টা করতে পারতো, যদি না এই মার্সটা নিজে ভালো কোনো ঘরে বসতো। এই সমসপ্তমটা যদি, সম্পর্কটা যদি তৈরি হতো কোনো একটা ভালো ঘরে, যে লগ্নপতি সে নিজে খারাপ কোনো ঘরে নেই, কিন্তু শনির সঙ্গে তার একটা সমসপ্তমের সম্পর্ক তৈরি হয়েছে, প্লাস সেখানে কিছু পেয়েছে সে, তাহলে কিন্তু সে শনিকে কিছুটা প্রতিহত করতে পারতো। কিন্তু যেহেতু মার্স এখানে নিজে দুর্বল হয়ে বসে আছে, তাই সে কিন্তু শনিকে কোনো রকম ভাবেই প্রতিহত করতে পারছে না। এটুকু ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম ম্যাডাম। এখানে যে এই যে কর্কটে যদি মঙ্গল আর বৃহস্পতি যদি মকরে বসে থাকে, দুজন দুজনের দিকে দৃষ্টি দিচ্ছে, দুজনে বন্ধু, অথচ কিন্তু দুজনে নিচস্থ, হুম, তখন কি রকম কি হবে? একই সম্পর্ক। এটা যেহেতু দুজন দুজনের বন্ধু হওয়া সত্ত্বেও, ওই যে তোমার খারাপ বাড়ি হ্যাঁ গিয়ে পড়েছে, সেখানে সে কমফোর্টেবল নেই, দৃষ্টি দিয়ে হ্যাঁ, দুজনকে দেখছে, কিন্তু তারা নিজে ভালো নেই, তাহলে তো সে ভালো ফল দিতে পারবে না। তো বলবান হবে না তখন। এরপরে আমরা একদম শেষ যে সম্পর্কটা হয় গ্রহদের মধ্যে, সেটা জানবো। সেটা হচ্ছে
সহবস্থান বা কনজাংশন, যখন সহবস্থান বা কনজাংশন, অর্থাৎ যখন দুটো গ্রহ একই ঘরে অবস্থান করছে, পাশাপাশি বসছে। তার মানে এইখানটায় দেখছি আমরা মার্স বসে আছে, এখানে বৃহস্পতিকে বসিয়ে দিই। তাহলে শুধু আমরা এখন কোনো লগ্ন সাপেক্ষে বিচার করব না, এটা শুধু একটা ব্ল্যাঙ্ক চার্ট হিসেবে ভাবো যে এই ঘরটাতে সে মঙ্গল বসেছিল, তার সঙ্গে গিয়ে বসলো জুপিটার, মঙ্গলের সঙ্গে জুপিটার গিয়ে বসলো, দুজনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। দুই বন্ধু যখন আমরা এক জায়গাতে আসব, পাশাপাশি বসবো, ঠিক আমাদের যেরকম অবস্থা, মানে আমরা বেশ হ্যাপি ফিল করি, আমাদের বেশ আনন্দ লাগে। একা একা একটা কাজ করতে যতটা বোর লাগছিল, যখনই আমার একটা প্রিয় বন্ধু আমার পাশে এসে চলে এলো, তখন আমি সেই কাজে আরো বেশি আগ্রহ দেখাতে পারবো। সুতরাং এই দুজনের মধ্যে যখন সম্পর্কতে একটা ঘরে যখন বসবে, তাদের মধ্যে সহবস্থান যখন হবে, দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হবে, ডিগ্রিগত একটা বিভাগ হয়, সেটা আমরা যখন আরেকটু শিখবো তখন মোটামুটি আমরা এটাকে দুজনের সম্পর্ক ধরে নিলাম। সেই ক্ষেত্রে এই দুজন কিন্তু বেশ শক্তিশালী হয়ে গেল। কিন্তু যদি এই ঘরটা ধরে নিলাম এইট ঘর, 8 নম্বর ঘর, এই ঘরটা 8 নম্বর ঘর, তাহলে 8 নম্বর ঘরে প্রথম রুল আমরা কি জানি? 8 নম্বর ঘরে গিয়ে বসলে, এই প্রথমে গিয়ে বসলো, ধরলাম মার্স বসলো 8 নম্বর ঘরে, বসলে পরে এই ঘরটায় এই যে গ্রহটা ছিল তার প্রথমেই সে দুর্বল হয়ে পড়লো, সে ফলদানে ব্যর্থ হচ্ছিল, কারণ 8 নম্বর ঘরে সে বসেছে। কিন্তু সাথে গিয়ে বসেছে তার বন্ধু। মনে করুন আপনার পিসেমশাইয়ের বাড়ি আপনার মোটেই যেতে ভালো লাগে না, পিসেমশাই গেলে খালি অঙ্ক করায়, আপনি সেখানে যেতেই চান না। যদি মা বলে যাও পিসেমশাইয়ের বাড়ি, আপনার ব্যাপক মাথা গরম হয়, আবার যেতে হবে। আপনি গেছেন সেখানে, যাওয়ার পরে দেখছেন আপনার বন্ধুও সেখানে বসে আছে, তাহলে আপনার মধ্যে আনকমফোর্টেবলনেস তো ছিল, অস্বস্তি ছিল, যাবো না, ভালো লাগছে না। গিয়ে দেখলেন যে আপনার প্রিয় বন্ধু সেখানে বসে আছে, তাহলে কি হলো? যে অস্বস্তিটা আপনার ছিল, যাক বাবা তুই আছিস, আমি বেঁচে গেলাম, তো এই অস্বস্তি থেকে তো বাঁচলাম। ঠিক সেই রকম ভাবে যে খারাপত্বটা সে প্রাপ্ত হয়েছিল 8 নম্বর ঘরে বসার ফলে, কিন্তু তার একজন বন্ধু সেখানে থাকার ফলে তার যে খারাপ ফলটা সে দিচ্ছিল, পুরোপুরি একেবারে কিছুই কাজ করতে পারবো না, সেটা কিন্তু কিছুটা হলেও সে বলবত্তা পেল। এইটুকু বোঝাতে পেরেছি? মানে দুস্থানে যদি ভালো গ্রহের সঙ্গে না, মানে ভালো গ্রহ খারাপ গ্রহ পাশাপাশি বসে। না না না, দুস্থানে না, না, যদি কোনো গ্রহ বসে, যে কোনো গ্রহ দুস্থানে বসেছে, তাহলে প্রথম শর্তই সে হচ্ছে দুর্বল হলো, রাইট? হ্যাঁ। এইবার ওইখানে যদি তারই একজন মিত্র গ্রহ, একজন ফ্রেন্ড গিয়ে বসে, তাহলে সে, আমি খুবই দুর্বল, আমাকে রাস্তায় ধরে ছেলেরা মারবে, এরকম একটা অবস্থা আমার, তাহলে আমি ভয়ভীত। কিন্তু তখনই আমার পাশে আমার ফ্রেন্ড চলে এলো, তাহলে আমার মধ্যে একটা এক্সট্রা তাকাত চলে এলো, না আমি ঝেলে নেবো বিষয়টা। ঠিক সেই রকম যখন কোনো দুস্থানে গিয়ে কোনো গ্রহ বসছে, সে তো প্রাথমিকভাবে দুর্বল হলো, কিন্তু যখনই তার সঙ্গে তার কোনো ফ্রেন্ড প্ল্যানেট গিয়ে বসছে, তার কিন্তু সেই দুর্বলতাটা তুলনামূলকভাবে কমলো, সে কিন্তু অতটাও খারাপ ফল দেবে না। কিন্তু যদি এই ঘরটাই নবম ঘর হতো, ধরে নিলাম এই ঘরটা কোনো লগ্নের নবম ঘর, না মার্কারিকে দিয়ে বলবো না, এটা ধরি, এই শনি ঘরটা ধরি, এই ঘরটা কারণ নবম ঘর, তাহলে আমরা জানি যে 1, 5, 9 এই ঘরে কোনো গ্রহ বসলে সে ভালো ফল দেয়, রাইট? এখানে শনি গিয়ে বসলো, তাহলে তার ভালো ফল দেওয়ার কথা, কিন্তু এরই সাথে গিয়ে বসে গেল মঙ্গল, তাহলে ও যে ভালো ফল দেবে ভেবেছিল, ও বাড়ির থেকে একটা বিয়ে বাড়িতে গেছে, সেজে গুজে একেবারে আনন্দ ফুর্তি করে কবজি ডুবিয়ে খাবো, বিয়ে বাড়িতে গেছে, গিয়ে বসলো, আর ঠিক তার সামনে গিয়ে বসলো তার শত্রু। ওর এক নিউওয়ালা থানাবি ভিতরে যাবে না, অস্বস্তি এমন হবে যে ওরে বাবা কতক্ষণ এখান থেকে উঠি, দেখতে ইচ্ছে করছে না। বিষয়টা ঠিক সেরকম। এই 9 নম্বর ঘর, যেটা ভালো ঘর, যেখানে শনি ভালো ফল দিতে পারতো, ধরুন এটা একটা এমন চার্ট যে চার্টে শনি হচ্ছে মিত্র গ্রহ, নবম ঘরে বসেছে, খুব ভালো ফল দেবে,
কিন্তু সেইখানে তার গিয়ে একেবারে তার সঙ্গে গিয়ে বসে আছে তারই শত্রু, এবং একেবারে শত্রু, মানে যে শত্রুকে সে মোটেই সহ্য করতে পারে না। তাহলে এই যে সহাবস্থানটা হলো 9 নম্বর ঘর হওয়া সত্ত্বেও কিন্তু সেই তার যে ভালো ফল দেওয়াটা সেটা কিন্তু ঘটে গেল। তাহলে আমরা আগের দিন যখন মূল ত্রিকোণ ইত্যাদি শিখেছিলাম, তখন যেমন শিখেছিলাম যে 9 নম্বরে গেলেই ভালো ফল দেবে, সেই রুলটা একটু হলেও কেটে গেল, তাই তো? হুম। তাহলে শুধু কিন্তু ওই একটা সূত্রের উপর বেস করে প্রেডিকশন হয় না, এই প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের কিন্তু এগুলো বুঝে ভেবে দেখে কিন্তু প্রেডিকশনটা করতে হবে। তাহলে এইটা আমরা বুঝলাম যে সহাবস্থান কি, যখন দুটো এমন গ্রহ পাশাপাশি বসছে যাদের মধ্যে মিত্রতার সম্পর্ক, তারা সেটা যদি খারাপ মানে ভালো ফল হলে তো অতি উত্তম, ভালো কোনো ঘর হলে, যদি এইটা 4 নম্বর ঘর হতো বা এটা যদি 10 নম্বর ঘর হতো তাহলে তো, বা 11 নম্বর ঘর হতো, তাহলে তো এটা অতি উত্তম যে দুজন বন্ধু সেখানে বসে যায়, একেবারে ভালো ফল দিচ্ছে। কিন্তু এটা যদি কোনো খারাপ ঘরে গিয়েও সে বসে, সেই খারাপ ঘরে গিয়ে বসার ফলেও তার সঙ্গে যদি তার কোনো বন্ধু গ্রহ বসে, তাহলে সে যতটা খারাপ ফল দেবে ভেবেছিল অতটা খারাপ ফল দেবে না, কারণ তার সঙ্গে তার বন্ধু রয়েছে। আর যদি সেটা কোনো নৈসর্গিক শুভ গ্রহ হয় তাহলে সেটা আরো ভালো, মানে যেমন এই বৃহস্পতি। আবার যখন কোনো ভালো ঘর, এই 9 নম্বর ঘর, 9 নম্বর ঘরে গিয়ে শনি বসেছে, তাহলে 9 নম্বর ঘরে শনি, এই চারটা সাপেক্ষে ধরলাম শনি একটা ভালো ঘরের মালিক, সে ভালো ফল দিতেই পারতো, কিন্তু সেই ভালো ফলটা দিতে পারবে না, কারণ তার সঙ্গে তার একেবারেই প্রধান শত্রু গিয়ে হাজির। তাহলে তার মধ্যে যে ফলদানের ইচ্ছা, ফলদানের ক্ষমতা, এই সব কিছুই কিন্তু তুলনামূলকভাবে কমে গেল। এইটুকু ক্লিয়ার? মানে পুরোপুরি ভালো ফল দিতে পারছে না, পারবে না, আংশিক। না, একেবারেই নয়। আংশিক। পুরোপুরি, হ্যাঁ, আংশিক ভালো ফল সে দেবে, বা তার যে পুরোপুরি ভালো ফলের ক্ষমতা কিছুটা হলেও কিন্তু কমে গেল। ম্যাম, এক্ষেত্রে যদি শনির সঙ্গে কোনো নৈসর্গিক শুভ গ্রহ যদি বসে তখন কি হবে? সে শত্রুও হলো অথচ একেবারেই ভালো ফল দেবে। এই যে 9 নম্বর ঘর শনি বসে আছে, তার সঙ্গে শুভ ঘর বসে আছে, তো বৃহস্পতি বসলো, হ্যাঁ, এবার বেশ। শনির সঙ্গে বৃহস্পতি শত্রুতার সম্পর্ক। হ্যাঁ, এই যে ঘরটা মানে সে ভালো ঘর, 9 নম্বর ঘর, এবং ধরুন এখানে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, তার সঙ্গে শত্রু হলেও বৃহস্পতি এমন একটা গ্রহ, সে যদি নিজে এই চার্ট সাপেক্ষে, ধরুন এটা এমন একটা চার্ট যাতে আবার বৃহস্পতি অষ্টমপতি, এখানে আবার বোঝার দরকার আছে, যদি বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু সে অষ্টমপতি, তাহলে অষ্টমপতির সঙ্গে শনির সম্পর্ক হচ্ছে 9 ঘরে গিয়ে, তাহলেও কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ হলেও তার যে মানে ফলটা সে দিতে পারতো, শুধু নৈসর্গিক শুভ গ্রহ নয়, মানে প্রত্যেকটা গ্রহেরই যেমন কারকত্বটাও আমাদেরকে দেখতে হবে, তেমনি যখন আমরা একটা লগ্ন আমরা সিলেক্ট করে ফেলবো, সেই লগ্ন সাপেক্ষে ওই নৈসর্গিক শুভ গ্রহও কিন্তু অশুভ হতে পারে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু সে যদি অষ্টমপতি হয়ে যায়, তাহলে কিন্তু এই যে নৈসর্গিকের যে পুরো শুভ ফলটা সেটাও কিন্তু সে দিতে পারবে না। বোঝা গেল? এই পুরো হিসাবগুলো কিন্তু আমাদেরকে করে করেই প্রেডিকশনে আসতে হবে। এখন একটু খটোমটো লাগবে, কিন্তু যখন আমরা পুনরায় 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 এইগুলো আমরা করব, তখন কিন্তু এগুলো একেবারেই ঠোঁটস্থ মুখস্থ হয়ে যাবে। তো আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম সেই পড়াটার মাত্র কয়েকজনই হোমওয়ার্ক দিয়েছিল, বাকি আর কেউ দেয়নি। কিন্তু আমি চাইবো এই পড়াটা যেহেতু একটু তুলনামূলকভাবে একটু টাফ, তো এটা নিয়ে আপনারা প্রত্যেকেই একটু চর্চা করুন বাড়িতে, সেটা আপনারা গ্রুপে জমা দিন, সেটা কিন্তু আমি আশা রাখবো আপনাদের থেকে। তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত। ম্যাম, একটা রিয়েল ছক দিন না যেটাতে আমরা এটা করবো। আপনাদের প্রত্যেকের নিজের নিজের ছকটা আপনারা ট্রাই করুন। আপনাদের বলছি নিজের ছক আছে তো? হয় হ্যাঁ, না হ্যাঁ। আপনারা নিজেদের ম্যাম? ছক, বলুন। কি নাক্ষত্রিক সম্পর্ক একটা হয় না? ওরে বাবা, নক্ষত্র আমরা এখনো যাইনি সেখানে, সব হয়, আমরা একেবারে বাচ্চা। নক্ষত্রের শুধু নাম জেনেছি, এক্ষুনি যদি জিজ্ঞেস করি নক্ষত্রের অধিপতি, একটাও তো বলতে পারবে না, দুটো তিনটে ছাড়া। হবে হবে, সেগুলো একেবারেই অ্যাডভান্স লেভেলের ক্লাস, সেটা এখনো অনেকটা দেরি। আমরা মোটামুটি একেবারে এই যে সম্পর্কটা শিখলাম সেটা হচ্ছে গ্রহের সঙ্গে গ্রহের সম্পর্ক। ওই যে কালকে দীপিকা একটা প্রশ্ন করেছিল গ্রুপে, যে এখানে এ থাকলে তার সঙ্গে কি সম্পর্ক, তো একেবারেই আমরা প্রথম দিন যখন মূল ত্রিকোণ শিখেছিলাম,
মূল ত্রিকোণ, তারপরে যখন আমরা ত্রিকোণ কেন্দ্র এগুলো শিখলাম, তখন আমাদের মনে হচ্ছিল না এই তো প্রেডিকশন শিখে গেলাম, এই যদি এইখানে বসে তাহলেই তো ভালো ফল। কিন্তু আজকে মনে হচ্ছে না যে একটু ঘেটে গেল, হুম। ও বলছে ভালো ফল, সে তো আবার বলছে এখন খারাপ ফল। এই যে ঘাটাঘাটি, এই ঘাটাঘাটিটা এখনো চলবে, অনেকটাই চলবে। চলতে চলতে মোটামুটি যখন পুরোপুরি ক্লিয়ার হবে তখন গিয়ে আমরা প্রেডিকশনেতে পৌঁছাবো। আর এই নক্ষত্রের প্রেডিকশনটা একটু একেবারে অ্যাডভান্স লেভেলের। তার আগে আমাদের নক্ষত্রের কারকতা জানতে হবে, যেমন আমরা গ্রহের কারকতা জেনেছি, আমরা তো শুধু নক্ষত্রের নামগুলো জেনেছি আর অধিপতি জেনেছি, কারকতা তো কিছু জানিই নি এখনো, যে কোন নক্ষত্র কি কি রকম ভাবে ফল দেয়। সেগুলো গিয়ে তখন জানবো, আর সেটা এখনো রীতিমতো 6-7 মাস পরের ক্লাস। হুম। তো অত ভেবে মাথা খারাপ করে লাভ নেই, আমরা যেটুকু শিখেছি ওইটাই ভালো করে শিখি। কেন কি আমরা এক্ষুনি জিজ্ঞেস করলে শত্রু মিত্রগুলোই ঠিক করে বলতে পারছি না, তাহলে আমাদেরকে আরো পড়তে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। কারণ পড়াটা তো আপনার পড়া, এটা তো আমার সেই স্কুলের পড়া না যে কোনো রকমে পাশ করে বেরিয়ে গেলেই আমি 8 পাস। এটা তো সেরকম পড়া নয়। এই পড়াটা তো আপনাকে প্রমাণ করতে হবে আপনি গোল্ড মেডেলিস্ট হয়ে গেলেন। আমরা আপনাকে একটা গোল্ড মেডেল দিয়ে দিলাম, একেবারে সুন্দর করে ঝুলিয়ে ছবি তুলে আপনি টানিয়ে রাখলেন, কিন্তু আপনি প্রকৃতই গোল্ড মেডেল কিনা সেটা তো আপনাকে আপনার ক্লায়েন্ট বলবেন। আর সেই ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন দিতে গেলে আপনাকে তো পুরো চার্টটা শিখতে হবে। একজন মানুষ যে সমস্যা নিয়ে এসছে তার চার্টে কোথা দিয়ে খুঁজে বার করব, সেটা তো শিখতে গেলে এই সবকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, তাই না? তাহলে আমরা এগুলো আগে মন দিয়ে পড়ি, তারপরে আমরা সব ধীরে ধীরে শিখে যাব। একটু ধৈর্য রাখতে হবে। প্রথম যেদিন ক্লাসে এসেছিলাম সেদিন মনে হয়েছিল ওরে বাবা কি শিখাবে, কি পড়বো, কিছুই কি জানবো। অনেকের এরকম হয়েছিল যারা একদম নতুন ক্লাসে এসেছিল, তাদের তো এখন মনে হচ্ছে যে একটু হলেও শিখেছি। তেমনি আমরা যখন 2 বছর কমপ্লিট করব তখন আমরা অনেক কিছু জেনে যাব। সেইটুকুর জন্য একটু ধৈর্য রাখতে বলবো, আর প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। কেমন? তাহলে আজকে এই পর্যন্ত। সামনের দিন যদি সম্ভব হয় ক্লাস করাবো, না হলে সামনের দিন কিন্তু টাটা বাই বাই। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, আর চেষ্টা করবেন যাদের সময় সুযোগ হবে তারা ক্লাসে আপনাদের লেখাগুলো পড়াগুলো দেওয়ার। হুম। শুভরাত্রি, খুব ভালো শুভরাত্রি। থাকবেন সবাই। শুভরাত্রি। হ্যাঁ ম্যাম, গুড নাইট, গুড নাইট। সত্যি